যাচ্ছি। সো ইংলিশ প্রোনাউন্সিয়েশনে আজকে আমার যে টপিকটা ইনক্লুড করব সেটা হচ্ছে স্ট্রেস আর ইন্টোনেশন। স্ট্রেস আর ইন্টোনেশন এই দুইটা টপিক যে খুব ভালো মতো অ্যাপ্লাই করতে পারবে তার জন্য ইংলিশ প্রোনাউন্সিয়েশনে একটা বড় স্টেপ কমপ্লিট হয়ে যাবে। একটা তো রয়েছে আমাদের 44 সাউন্ডস, বাট এর পাশাপাশি আপনার কমপ্লিট করতে হবে স্ট্রেস আর ইন্টোনেশন। সো স্ট্রেস আর ইন্টোনেশন দুটোই মূলত আজকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। আমি স্ক্রিন শেয়ার করছি এবং সেখানে আমরা মূলত টোটালটা দেখতে পারবো। সো তার পূর্বে আমি একটু সামারাইজ করে নিতে চাই প্রত্যেকটা জিনিস। সেটা হচ্ছে ফার্স্ট আমরা 44 সাউন্ডস কমপ্লিট করব। 44 সাউন্ডস কমপ্লিট করার কোনো বিকল্প নেই, কারণ ইংরেজিতে 44 সাউন্ডস কমপ্লিট না করলে আপনি প্রপার প্রোনাউন্সিয়েশনটা করতে পারবেন না কোনো শব্দের। সো ইংলিশ প্রোনাউন্সিয়েশন প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে 44 সাউন্ডস অর্থাৎ আইপিএস সিম্বল যেগুলোকে আমরা বলছি সেই টোটাল 44 সাউন্ডস আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে। নাম্বার 1 স্টেপ। নাম্বার 2 তে আমরা যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে কানেক্টিং দ্য স্পিচেস, অর্থাৎ একটা শব্দের সাথে আরেকটা শব্দ কিভাবে কানেক্ট করতে হয় এই জিনিসটার মধ্যে আপনার স্ট্রেংথ থাকতে হবে, যে আমি জানি যে এই জিনিসটা কিভাবে করতে হয়। বুঝতে পেরেছি? আচ্ছা, অনেকে বলছে যে শুনতে পাচ্ছে না, একটু কনফার্ম করে দিবেন কষ্ট করে ওদেরকে, কারণ আমার এতে ডিস্টার্ব হচ্ছে, আমি কনফিউজড হয়ে যাচ্ছি যে শোনা যাচ্ছে কিনা। সো এটা গেল আমার ফার্স্ট কথা, যে প্রথমত আমার 44 সাউন্ডস কমপ্লিট করতে হবে এবং তার পরবর্তীতে আমাকে কমপ্লিট করতে হবে কানেক্টিং দ্য স্পিচেস, অর্থাৎ একটা শব্দের সাথে আরেকটা শব্দ কিভাবে একসাথে কানেক্ট করা যায়। আমি দ্রুত কথা বলার কথা বলছি। যখন আপনার এই পার্টগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে চলে আসে আপনার এই ইন্টোনেশন আর স্ট্রেস। ইন্টোনেশন, স্ট্রেস। সো এই ইন্টোনেশন এবং স্ট্রেস নিয়ে আজকে টোটাল আমরা আলোচনা করার চেষ্টা করব। আর আরেকটা ফাইনাল সেশন থাকবে আমাদের, সেই জায়গায় আমরা টোটাল যে ছোট ছোট ট্রিক্স গুলো আছে, চেঞ্জ গুলো আছে সেগুলো করব। বাট ইন্টোনেশন বা স্ট্রেস দিয়ে মূলত আজকে আমরা শুরু করব। এই ইন্টোনেশন বা স্ট্রেস আপনার কিছু দায়িত্ব থাকবে আজকে সেশনে। অন্যান্য সেশনগুলো কিভাবে করেছেন আই ডোন্ট নো, বাট আপনাকে আজকের সেশনে একটা কাজ করতে হবে খুব সুন্দর করে। সেটা হচ্ছে আমি যখনই একটা টোন দিয়ে কোনো বাক্যকে বলার চেষ্টা করব, সেম টোন মেনটেন করে আপনাকে সেই বাক্যটা বলার চেষ্টা করতে হবে। যদি আপনি সেম টোন মেনটেন করতে পারেন, আগামী যতগুলো বাক্য আপনি বলবেন একই টোন ব্যবহার করে সেটা বলতে পারবেন। মনে রাখবেন, ইংরেজিতে বাক্য বলার ক্ষেত্রে একাধিক টোন মেনটেন করতে হয় না তেমন একটা। একটা গানের যেরকম টোনগুলো মনে রাখেন, এভাবে ইংরেজি টোনগুলো আপনার মনে রাখতে হবে। দেখবেন একই টোন বারবার ব্যবহার করা হচ্ছে। জিনিসটাকে বোঝাতে পারছি? তার মানে আজকে আমার যে কাজ সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলার টোনটাকে নিয়ে আসা। বোঝাতে পারলাম কেন আজকে সেশনটা গুরুত্বপূর্ণ? আজকে আমার কাজ কি? ইংরেজিতে যে আমি কথা বলবো, আমি ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে যে টোনটা মেনটেন করতে হয় সেই টোনটা আমি আজকে মেনটেন করব। দ্যাটস ইট। সো আশা করছি সবাই মোটামুটি প্রিপেয়ার্ড রয়েছেন এটার জন্য। সো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। একটু দেখা গেলে আমাকে কষ্ট করে কনফার্ম করে দিবেন যে ইয়েস আমাকে দেখা যাচ্ছে। ওকে, আমি এটা সেট আপ করে নিচ্ছি, একটু সময় দিবেন। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে ইন্টোনেশন। সো আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ইন্টোনেশন। মূলত আজকে আমার কথা যে ভালো মতো শুনবে, মনোযোগ দিয়ে শুনবে, তার জন্যই আজকের সেশনটা ইফেক্টিভ হবে। বিকজ আজকে খালি মুখের কথাই, যে কি বলতেছে কি বলতেছে মেন্টর আমাকে, যে আজকে কি করতে হবে, আজকে কি ভাবতে হবে, কোন নিয়ম অ্যাপ্লাই করতে হবে। সো প্লিজ এটা একটু মাথায় রাখবেন। সো ইন্টোনেশন নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করার চেষ্টা করছি। সো ইন্টোনেশন জিনিসটাকে এটাকে বুঝতে হবে। ইন্টোনেশনটা হচ্ছে আপনি যে কথা বলতেছেন এই কথার মধ্যে কিন্তু একটা ভলিউম আছে, রাইট? সো দেখেন, আমি এখন যে কথা বলছি এটা এক ধরনের ভলিউম, আমি এখন যে কথা বলছি এটা এক ধরনের ভলিউম, এখন আমি আপনার সাথে যে কথা বলছি এটা এক ধরনের ভলিউম। সো আপনি কিন্তু আমার ভলিউমের চেঞ্জটাকে বুঝতে পারছেন, তাই তো? এই ভলিউমের চেঞ্জটা কিভাবে করতে পারবেন এবং কখন করতে হবে? ইংরেজিতে কখন ভলিউমের চেঞ্জ হয়? ভলিউমের চেঞ্জের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ইন্টোনেশনকে। আমি আবারও বলছি, ইংরেজিতে কথা বলার একটা টোন আছে এবং এই টোনটাই মূলত আজকে আমরা রপ্ত করার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে কোন টোনটা মেনটেন করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে নাম দিয়েছি ইন্টোনেশন। কি নাম দিয়েছি? ইন্টোনেশন। এই ইন্টোনেশন যে টপিকটা আছে এইটার মধ্যে ইন্টোনেশনে ভলিউমের ফ্যাক্টর কাজ করে। সো ভলিউম উপরেও যেতে পারে, ভলিউম নিচেও যেতে পারে। সো এই যে ভলিউম উপরে যাবে নাকি নিচে যাবে, অর্থাৎ টোনটাকে আমি উপরে নিব নাকি নিচে নিব, সেটার উপর ডিপেন্ড করে আমার এই ইন্টোনেশনটাকে দুভাগে ভাগ করা যায়।
সো একটাকে আমরা বলবো রাইজিং ইন্টোনেশন, মানে যেটার সময় রাইজ করবে আমার টোনটা। আরেকটা হচ্ছে আমার ফলিং ইন্টোনেশন, অর্থাৎ যেই সময়টায় আমার টোনটা কি করবে, ফল করবে। মানে একটা সময় পর আমার টোনটা রাইজ করবে, আরেকটা সময় পর কি করবে, ফল করবে। So একটা রাইজিং ইন্টোনেশন, আরেকটা কি, ফলিং ইন্টোনেশন। এই জিনিসগুলো জানতে হবে অ্যাজ এ প্রোনাউন্সিয়েশন এক্সপার্ট। আপনাকে এটা জানতে হবে। আপনি প্রোনাউন্সিয়েশন শিখতে চাচ্ছেন, কিছুদিন পর প্রোনাউন্সিয়েশন এক্সপার্ট হয়ে যাবেন, প্রোনাউন্সিয়েশন খুব ভালো হবে আপনার। বাট এই জিনিসগুলো কিন্তু আপনাকে কি করতে হবে, জানতে হবে। সো রাইজিং ইন্টোনেশন আর ফলিং ইন্টোনেশন, তাহলে আপনাকে যদি বলা হয় ইন্টোনেশন কত ধরনের হতে পারে, দুই ধরনের। একটা হচ্ছে রাইজিং ইন্টোনেশন, আর একটা কি, ফলিং ইন্টোনেশন। রাইজিং মানে কি, উপরের দিকে যাওয়া, অর্থাৎ ভলিউমটা বা টোনটা আপনার কি হবে, উপরের দিকে যাবে। একটা হচ্ছে কি, ফলিং ইন্টোনেশন। তা ফলিং ইন্টোনেশনে কি হবে, টোনটা নিচের দিকে নামবে, ফল করবে, রাইট? সো এইটিকে জিনিসটা আপনাকে বুঝতে হবে। সো টোনের উপর ডিপেন্ড করে মূলত আমরা এই কাজটা করবো আজকে। মানে আজকে প্রথম টপিকটা হচ্ছে টোনের উপর কথা বলার সময় আমার টোনটা কিরকম হচ্ছে। আচ্ছা, এখন বলতে পারেন যে এই ইন্টোনেশনটা কেন দরকার? তার প্রথম একটা উত্তর হচ্ছে, একটা উত্তর এনাফ। ইন্টোনেশনটা এই জন্য দরকার কারণ আপনি এই টোনটা কিভাবে ব্যবহার করতেছেন একটা শব্দের ক্ষেত্রে, সেটার উপর ডিপেন্ড করবে শব্দের অর্থটা কি। কথার ডেপথটা বুঝেন। একটা টোন আপনি কিভাবে ব্যবহার করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে ওই শব্দটার অর্থ কি। তার মানে আমি শব্দের অর্থ, মানে আমি যেটা এক্সপ্রেস করতে চাচ্ছি সামনে মানুষটাকে, সেই অর্থটাই চেঞ্জ হয়ে যাবে। কি হবে, চলুন দেখে নিই। মনে করেন আমি সরি বলবো, ঠিক আছে? এখন সরি, জাস্ট আমি এই একটা শব্দ, সরি মানে দুঃখ প্রকাশ করা। সো এখন এই একটা শব্দ আমি দুইটা টোনে বলবো, একটা হচ্ছে রাইজিং ইন্টোনেশন, আইটা কি, ফলিং ইন্টোনেশন। বাট একটু খেয়াল করে দেখবেন, এই যে দুইটা টোন আমি মেনটেন করে কথাটা বলবো, এই দুইটা টোন মেনটেন করার কারণে আমার ওয়ে অফ এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে। সেটা কিভাবে, খেয়াল করুন। মনে করেন আমি এখন ফলিং ইন্টোনেশনটা দিব। মনে করেন আমি কোনো একটা অপরাধ করেছি, এখন আমি ক্ষমা চাইবো বা সরি বলবো। সো অপরাধ করার পর এখন যখন আমি সরি বলতে যাচ্ছি, তখন আমার বলাটার স্টাইল হবে এরকম, সরি, সরি, সরি। ফলিং করছে, দেখেন ফল করছে, সরি, সরি। সো আম সরি, সরি, সরি। ফল করছে না টোনটা? ওকে, ডান। তার মানে আমি ক্ষমা চাইলাম সরি বলে। বাট দিস টাইম আমি এবার সরি শব্দটাকে একটু উপরের দিকে নেওয়ার চেষ্টা করব। সো দেখুন, সরি, সরি, সরি। আপনি রিয়েলাইজ করতে পারছেন যে অ্যাকচুয়ালি দুইটা সরি দুই রকম ভাবে বলা হচ্ছে, বাট দুইটা সরি একই ধরনের এক্সপ্রেশন দিচ্ছে না। প্রথমবার যখন আপনি বলছেন সরি, এটা বোঝা যাচ্ছে আপনি কোনো একটা অপরাধ করেছেন, সেটার জন্য আপনি সরি বলছেন। বাট সরি, এইটা কিন্তু ক্ষমা চাওয়ার সময় বলা হয় না। এটা বলা হয় যখন আপনি সামনের মানুষটা কোনো কিছু সম্পর্কে ক্লিয়ার না বা স্পষ্ট বুঝতে পারেন নাই। ধরুন আমি আপনাকে একটা কথা বললাম যে জাস্ট এই টোনটা দিলাম, কিন্তু আপনি কি বুঝতে পারছেন কিছু? বুঝতে পারেন নাই। বাট তখন আপনি বলবেন সরি, ক্যান ইউ রিপিট দিট অ্যাগেইন, সরি। এই যে একটা জিনিস সরি, এই টোনটা কিন্তু আমি চেঞ্জ করছি জাস্ট, বাট শব্দটা কিন্তু সেম, শব্দের প্রোনাউন্সিয়েশন সেম, সরি। বাট আমার ওয়ে অফ এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে জাস্ট দুইটা টোন ব্যবহার করার কারণে। সো ইন্টোনেশন জিনিসটা কি বুঝতে পারছি, ইন্টোনেশনের রোলটা কি বুঝতে পারছি আমরা। তার মানে ইন্টোনেশনের ডিটেলস সম্পর্কে চলে যাব। সো এইটা ছিল আমার ইন্টোনেশনের বেসিক, বুঝতে পারছি। তাহলে ইন্টোনেশন হচ্ছে একটা শব্দে বা একটা বাক্যে আমার একটা টোন মেনটেন করতে হয়। এই টোনটা রাইজিংও হতে পারে, ফলিংও হতে পারে। সো দুই ধরনের টোন এখানে, একটা রাইজিং টোন, একটা ফলিং টোন। এটার ভিত্তিতে দুই ধরনের নাম, রাইজিং ইন্টোনেশন, ফলিং ইন্টোনেশন। সো একটা শব্দের এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে যায় যদি আপনি টোনটাকে ভিন্ন করে ফেলেন। ওকে, সো এই জিনিসটা সম্পর্কে আপনার জানতে হবে। এটা খুবই ডেপথ এবং অ্যাডভান্স লেভেলের নলেজ, যেটা সবার থাকে না। যেটা আমরা সরির ক্ষেত্রে দেখেছি, জাস্ট ফল করেছে এক ধরনের মিনিং প্রকাশ পেয়ে গেছে, আর রাইজ করেছে সেটা ভিন্ন একটা মিনিং দিয়েছে। সো এই জিনিসটাই মূলত এখন আমার অ্যাপ্লাই করতে হবে। তবে অ্যাপ্লাই করাটা খুবই ইজি, ভলিউমটা বাড়িয়ে দিতে হবে পার্টিকুলার শব্দটার ক্ষেত্রে। এবার আমার কথা হচ্ছে যে এই যে রাইজিং ইন্টোনেশন আর ফলিং ইন্টোনেশন, কখন কোথায় রাইজিং হবে, কখন ফলিং হবে, এইটুকু আমার জানতে হবে। সো মূলত আমরা প্রথমেই জেনে নিব যে রাইজিং ইন্টোনেশন কোথায় ব্যবহার করা হয় আর ফলিং ইন্টোনেশন কোথায় ব্যবহার করা হয়। সো চলুন আমরা শুরুতেই চলে যাই, রাইজিং আর সরি ফলিং ইন্টোনেশনটা কোথায় ব্যবহার করবেন। ফলিং ইন্টোনেশন মানে আমরা বুঝতে পারছি তীর চিহ্ন দিয়ে নিচের দিকে দেখানো হচ্ছে ফল করতেছে, দ্য ভলিউমটা ফল করবে, ডাউন হবে, ভলিউমটা কমবে। সো যখন আপনি ফলিং ইন্টোনেশন ব্যবহার করছেন, আমি যখন ফলিং ইন্টোনেশনের রুলসটা আমি আপনাকে বলছি, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে ভলিউমটা কমিয়ে দিতে হবে। কখন আপনি ভলিউমটা কমাবেন, দ্যাটস দ্য কনসার্নিং টপিক। সো দেখেন,
ফলিং ইন্টেনশনের ক্ষেত্রে দ্য পিচ অফ দ্য ভয়েস ফলস অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। এটা হচ্ছে মেইন কথা, যে আপনাকে যখন একটা বাক্যের কথা আমি বলবো, একটা বাক্যের কথা যখন আমি আপনাকে বলবো, সেই বাক্যের যেই শব্দটা থাকবে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, সেই শব্দটার ক্ষেত্রে আপনার ফল করে ফেলতে হবে। তার মানে আমি যখন বলবো যে এই বাক্যটার মধ্যে ফলিং ইন্টোনেশন অ্যাপ্লাই করতে হবে, তাহলে ওই বাক্যটার যে শেষের শব্দটা আছে বা শেষের অংশটা আছে, সেই শেষের অংশটা বলার সময় আপনাকে কি করে ফেলতে হবে? জাস্ট ভলিউমটা কমিয়ে দিতে হবে। চলুন দেখে ফেলি। মনে করুন নর্মাল কোন স্টেটমেন্ট, আই রিপিট, মনে করুন নর্মাল কোন স্টেটমেন্ট। ওকে, সো দেখুন মনে করুন নর্মাল কোন স্টেটমেন্ট। সো নর্মাল স্টেটমেন্টের ক্ষেত্রে আপনি জাস্ট অলওয়েজ ইউজ করবেন ফলিং ইন্টোনেশন। এর মানে কি বোঝাচ্ছি? নর্মাল স্টেটমেন্ট হচ্ছে যেই সকল কথাবার্তা সাধারণত আপনি বলে থাকেন, যে সকল কথাবার্তা সাধারণত আপনি স্টেটমেন্ট দেন, কোনো প্রশ্ন না, তারপর কোনো উত্তর না, কোনো কিছুই না, জাস্ট স্টেটমেন্ট, জাস্ট একটা বিবৃতি, জাস্ট একটা কথা আপনি যখন বলেন, সেই নর্মাল কথাবার্তা বলার সময় আপনার ফলিং ইন্টোনেশন ব্যবহার করতে হবে। ফলিং ইন্টোনেশন কি বলেছিলাম? যে আমি যে পার্টিকুলার সেন্টেন্সটা বলবো, ওই সেন্টেন্সের যে এন্ড পার্টটা আছে বা যে শেষের অংশটা আছে, সেই শেষের অংশটার ক্ষেত্রে ভলিউমটা একটু নামিয়ে দেওয়া। যদি আমি এটা করতে পারি, তাহলে ফলিং ইন্টোনেশনটা আমি অ্যাপ্লাই করতে পারবো। চলুন এরকম যদি বাক্যের ক্ষেত্রে আমরা দেখি, বাক্যে কিভাবে সেটা অ্যাপ্লাই হয়, তাহলে আমরা আরো একটু বেশি ক্লিয়ার হতে পারবো। সো দেখুন, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, জাস্ট ইউটার ক্ষেত্রে আমি একটু ডাউন করে দিচ্ছি। নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট, এটা আমি দ্রুত বলতেছি। ইউ, এটা আমি একটু ভলিউম ডাউন করে বলতেছি, বিকজ দ্যাটস দ্য ওয়ে অফ স্পিকিং দ্যাট পার্টিকুলার সেন্টেন্স। সো দেখেন, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। তারপরে দেখুন, আই উইল বি ব্যাক ইন আ মিনিট, আই উইল বি ব্যাক ইন আ মিনিট, আই উইল বি ব্যাক ইন আ মিনিট, আই উইল বি ব্যাক ইন আ, এটা কিন্তু হাই ভলিউমে ছিল, মিনিট এটা লো ভলিউমে চলে গেছে। আই উইল বি ব্যাক ইন আ মিনিট। তারপরে দেখেন, শি ডাজন্ট লিভ হিয়ার এনিমোর, শি ডাজন্ট লিভ হিয়ার এনিমোর। তার মানে আমি জাস্ট ভলিউমটা কি করছি? ডাউন করে দিচ্ছি। সো শি ডাজন্ট লিভ হিয়ার এনিমোর, শি ডাজন্ট লিভ হিয়ার এনিমোর। তার মানে আমি ভলিউম ডাউন করছি। সো বুঝতেই পারছেন যে এগুলো ফ্যামিলিয়ার লাগবে, কারণ আপনি জানেন যে এই টোনগুলোই ব্যবহার করা হয় যখন নেটিভ স্পিকাররা কথা বলে। সো দিস ইজ দ্য ওয়ে অফ টকিং, এইভাবেই কথা বলতে হয় এবং এই কথা বলাটাই রপ্ত করতে হবে আপনাকে। সো ড্যাড ওয়ান্টস টু চেঞ্জ হিজ কার, ড্যাড ওয়ান্টস টু চেঞ্জ হিজ কার, জাস্ট কার, ভলিউম ডাউন করে দিবেন। সো উই শুড ওয়ার্ক টুগেদার মোর অফেন, উই শুড ওয়ার্ক টুগেদার মোর অফেন, জাস্ট ডাউন করে দিবেন। আমার কথা হচ্ছে রুলসগুলো মাথায় রাখেন, যে ফলিং ইন্টোনেশনটা আমি কোন পার্টিকুলার জায়গাটায় অ্যাপ্লাই করতে পারবো। আর ফলিং ইন্টোনেশন মানে কি বোঝাচ্ছি? যে শেষের অংশ যেটা আছে একটা বাক্যের, সেই শেষের অংশের সময় আমার ডাউন করে দিতে হবে টোনটা বা ভলিউমটা, সেখানে আমার ফলিং ইন্টোনেশনটা অ্যাপ্লাই করা হয়ে যাবে। সো স্টেটমেন্টের কথা বলছিলাম, তাহলে স্টেটমেন্ট যখন থাকবে, নর্মাল কোনো কথাবার্তা যখন আপনি বলবেন বা স্টেটমেন্ট দিবেন, ওই সময়টায় আপনার ফলিং ইন্টোনেশন অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ সব বাক্যের শেষ অংশটার মধ্যে আপনার ডাউন হবে ভলিউমটা। দ্যাটস ইট, এইটুকু মাথায় রাখলে আপনার হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা আছে আপনার কমান্ড, অর্থাৎ যখন কমান্ড করা হয়, কমান্ড করার সময় মূলত আপনাকে এই ফলিং ইন্টোনেশনটা কি করতে হবে? ব্যবহার করতে হবে। কমান্ড মানে কি? কাউকে কোনো কিছুর জন্য অর্ডার করা, অর্থাৎ কাউকে যখন কোনো কিছুর জন্য অর্ডার করবেন, সেগুলো নর্মালি ভার্ব দিয়ে শুরু হয়। সে সকল কথাবার্তা কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। সো খেয়াল করে দেখুন, এই যে রাইট, শো, তারপর লিভ, টেক, পুট, টেক, এই সবগুলো হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব দিয়ে যখন স্টার্ট করা হয় কোনো একটা বাক্য, সেটা নর্মালি কমান্ড হয়ে যায়, অর্থাৎ কেউ কাউকে আদেশ দিচ্ছে কোনো কিছু করার জন্য, সো অর্ডার করছে, এরকম একটা অবস্থা হয়ে যায়। সো এই যে অর্ডার করা, কাউকে কোনো কিছুর জন্য আদেশ দেওয়া, সো এই পার্টিকুলার সেন্টেন্স গুলোও কিন্তু আমার ফলিং ইন্টোনেশনের মধ্যে পড়বে। অর্থাৎ ওই সময় যখন ওই বাক্যগুলো আমরা বলবো, বাক্যের শেষ অংশে আমরা ভলিউম কমিয়ে দিব, বাক্যের শুরুর অংশে ভলিউম হাই রাখবো। জিনিসটা বুঝতে পারছি? জাস্ট ভলিউম বাড়ানো কমানোর খেলা এখানে। কোথায় কমাতে হবে, কোথায় বাড়াতে হবে, এইটুকু জাস্ট জানবেন, আর ওই অনুযায়ী কথা বলা প্র্যাকটিস করবেন। কথা বলতেও ভালো লাগবে এবং অন্যের কথা যখন শুনবেন তখন বুঝতে পারবেন যে সে এটাই অ্যাপ্লাই করেছে। সো দেখেন, রাইট ইউর নেম হিয়ার, write your name here, just here, down করে দেন। write your name here, down করে দেন here। তারপর show me what you've written, show me what you've written, show me what you've written, just down করে দিবেন। leave it on the desk, leave it on the desk, desk, just down করে দিতে হবে। take the picture down, take the picture down, take the picture down, just now down করে দিবেন। তারপর put your books on the table, put your books on the table, put your books on the table, that's it, down হচ্ছে। take your hands out of your pockets, take your hands out of your pockets, take your hands out of your pockets, just that, down করে দিতে হবে। লাস্ট ইয়াটা ডাউন করবেন। সো লাস্টের পার্টটুকু আমরা একটু বলি, here, written, desk, down, table, pockets, here, written,
ডেস্ক, তারপর হচ্ছে ডাউন, টেবল, পকেটস। জাস্ট এইভাবে আপনার প্র্যাকটিস করতে হবে। আর বাকিগুলো দেখুন একটু হাই ভলিউমে বলবেন। রাইট ইউর নেম, শো মি হোয়াট ইউ হ্যাভ, তারপর লিভ ইট অন দ্য, তারপর টেক দ্য পিকচার, পুট ইউর বুকস অন দ্য, টেক ইউর হ্যান্ডস আউট অফ ইউর। এইটুকু জোরে বলতে হবে, নো প্রবলেম। এইটুকু নর্মাল ভলিউম বা রাইজিং ভলিউমে বলতে পারেন, বাট পরেরটুকু এই যে এখানে যেহেতু বলছি ফলিং ইন্টোনেশন হবে, সো ফলিং ইন্টোনেশন হওয়ার কারণে শেষের অংশটা আপনার কি হবে, ডাউন হয়ে যাবে ভলিউম। হিয়ার, রিটন, ডেস্ক, ডাউন, টেবল, পকেটস, দ্যাটস ইট। এইটুকু আপনার মাথায় রাখতে হবে। তাহলে দুটো জিনিস শিখলাম যে ফলিং ইন্টোনেশন আমরা কোথায় অ্যাপ্লাই করব, যখন আমার কোন স্টেটমেন্ট থাকবে, আর দ্বিতীয়ত হচ্ছে কমান্ড বা অর্ডার থাকবে। আরেকটা আসেন, WH কোয়েশ্চেন্স। WH কোয়েশ্চেনের ক্ষেত্রে আমার ফলিং ইন্টোনেশন ব্যবহার করা হবে। WH কোয়েশ্চেন মানে হচ্ছে WH শব্দ দ্বারা যে সকল প্রশ্ন করা হয় সেই সকল কোয়েশ্চেনগুলোকে আমরা WH কোয়েশ্চেন বলে থাকি। সো খেয়াল করে দেখুন যে এখানে আছে এই যে WH, সবগুলো WH কোয়েশ্চেন, হোয়াট, ওয়্যার, হুইচ, এই সবগুলো হচ্ছে WH কোয়েশ্চেন। সো এই প্রত্যেকটা কোয়েশ্চেন দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন, মানে আপনি ওয়ার্ড দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন, ফলিং ইন্টোনেশন অ্যাপ্লাই করতে হবে। বি কেয়ারফুল। আজকের পর থেকে এটাই করবেন। আপনি ইংরেজিতে কাউকে কোনো প্রশ্ন করছেন, সেই প্রশ্নটা WH ওয়ার্ড যুক্ত, মনে রাখবেন এই WH ওয়ার্ড যুক্ত প্রশ্নগুলোই আমার ফলিং ইন্টোনেশনের মধ্যে পড়ে। সো ফল করতে হবে, লাস্টের শব্দটাকে ডাউন করে দিতে হবে, ভলিউমটা ডাউন করে দিতে হবে। সো তখন কি হবে দেখেন, ওয়ে ডু ইউ ওয়ার্ক, ওয়ে ডু ইউ ওয়ার্ক, ওয়ে ডু ইউ ওয়ার্ক, ওয়ে ডু ইউ ওয়ার্ক, জাস্ট ওয়ার্কটা ডাউন হয়ে যাবে। সো ওয়ে ডু ইউ ওয়ার্ক, তারপর হচ্ছে হোয়াট কান্ট্রি ডু ইউ কাম ফ্রম, what country do you come from? From, just down হবে. So, which of them do you prefer? Which of them do you prefer? Which of them do you prefer? Just prefer. এই শব্দগুলো একটু ডাউন করতে হবে। When does the shop open? When does the shop open? Open. Just একটু ডাউন করে দিতে হবে। How many books have you bought? How many books have you bought? Just ডাউন করে দিতে হবে। So, which code is yours? Which code is yours? Whose bag is this? Whose bag is this? জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে আমার কথা হচ্ছে প্রত্যেকটা এখন আমার বলতে হবে না, জাস্ট এইটুকু অন্তত আপনার বোঝা উচিত যে যখন আমি ফলিং ইন্টোনেশনটা বলতেছি, দ্যাট মিনস ওই বাক্যের শেষ শব্দটার ক্ষেত্রে আমি আমার ভলিউমটা কি করে দিব, ডাউন করে দিব। আর বাকিগুলোকে নর্মাল রেঞ্জে বলতে চেষ্টা করব, বাট এই যে শেষের যে অংশটা আছে, ও মাই গড, লোডশেডিং। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, শোনা যাচ্ছে কি আমাকে? একটু কনফার্ম করবেন আবার, আমাকে আবার একটু কনফার্ম করবেন। ওকে, দ্যাটস গুড। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? এটা একটু কনফার্ম করবেন। আচ্ছা, সো লাস্ট আরেকবার ফাইনাল করছি। আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আমি স্ক্রিনটা যে জায়গায় রেখেছিলাম সেই জায়গাটায় আপনি দেখতে পাচ্ছেন কিনা, সেই জায়গাটায় থেকেই আপনি শুনতে পাচ্ছেন কিনা? পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর লোডশেডিং হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি ক্যামেরার সামনে আসছি না, পুরো রুম অন্ধকার হয়ে গেছে। সো সাডেন প্রবলেম। সো এই জন্য মূলত এখন স্ক্রিন শেয়ার করছি না। সো সরি, ক্যামেরা অন করছি না, সো স্ক্রিন শেয়ার করে আমি ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে? সো একটু কোঅপারেট করবেন আপনারা। ওকে, সো যেটা বলছিলাম আমরা, আহ, কথা কি আটকে আটকে আসছে নাকি ঠিক আছে? সবাই একটু কনফার্ম করেন আমাকে প্লিজ। লোডশেডিং হচ্ছে তো আমি কনফার্ম হতে পারছি না আমার কথা ঠিক আছে কিনা। আমি জয়েন করেছি নতুন করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা কোথায় ছিলাম আমি আবার বলি, যে ফলিং ইন্টোনেশন মানে অন্তত একটা জিনিস বুঝে গেছেন। ফলিং ইন্টোনেশন মানে আপনি একটা জিনিস বুঝে গেছেন যে আপনার লাস্টের যে শব্দটা থাকবে একটা বাক্যের, সেই লাস্টের শব্দটা কি হবে, সে লাস্টের শব্দটা অলওয়েজ অলওয়েজ ডাউন হবে, ভলিউম কমে যাবে লাস্টের শব্দটার ক্ষেত্রে। বুঝতে পেরেছি? সো এইটুকু নলেজ আপনার এখানে রাখতে হবে, অ্যাট এনি কস্ট এইটুকু নলেজ আপনার থাকতে হবে সবসময়। ওকে, সো ওকে, আমি আবার ক্যামেরার সামনে চলে আসছি। আশা করছি আবার দেখতে পাচ্ছেন। কি একটা সমস্যা, এই মাত্র এলো আবার এই মাত্র চলে আসছে। সো এইটা গেলো আমার ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে, অর্থাৎ যখন আমার ডাব্লিউএইচ শব্দ দিয়ে আমার কি করতে হবে, কথা বলতে হবে। বুঝতে পারছি। এইবার আমার কথা হচ্ছে পরবর্তী পার্টটা হচ্ছে আর কোথায় আমি ফলিং ইন্টোনেশনটা অ্যাপ্লাই করতে পারি।
আমাকে জাস্ট জানতে হবে যে ফলোইং ইন্টোনেশন রুলস বারবার যখন আমি বলতেছি অন্তত মাথায় তো আছে। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনাকে আমি ফলোইং ইন্টোনেশন বললাম, আপনি বাক্যের কোন অংশটাকে ভলিউম ডাউনে রাখবেন? উত্তর কি হবে? বাক্যের শেষ অংশটা। যে সে বলতে পারছি, বাক্যের শেষ অংশটা। হ্যাঁ, সাজ্জাদ ভাই বলছে একই এলাকায় আছি ভাই। হ্যাঁ, যদি রাজশাহীতে থাকেন এদিকে, তাহলে এই এলাকায় আছেন। সো এইটুকু নলেজটা চলে আসছে, এইটুকু নলেজটা ডিফারেন্স ক্রিয়েট করে, কারণ এটা সবাই জানে না, এটা এখনো আপনি জানেন, আজকে সেশন করতে পারছেন তাই জানেন, অনেকে জানেই না ইন্টোনেশন জিনিসটা কি। সো এইগুলো একটু মন থেকে নেওয়ার চেষ্টা করেন যে না, আমি আজকে সেশন আসছি, এই জিনিসগুলো আমি অ্যাচিভ করতেছি, এগুলো কেউ জানে না, এগুলো আমি বললাম তো, জাস্ট এগুলো আপনার একটা অ্যাচিভমেন্টের খাতায় চলে আসবে এবং এটা সবাই পারবে না, এগুলো আপনি জানবেন, এগুলো প্রোনাউন্সিয়েশন এক্সপার্টরা জানে, এগুলো অ্যাডভান্স লেভেলে যারা প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করে তারা জানে। সো আপনি কাজ করতেছেন। সো এখন আমার যেটা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে এক্সক্লেমেশনস, অর্থাৎ যখন আমি কোনো ধরনের আশ্চর্যজনক বা অনুভূতিজনক যে কথাবার্তাগুলো বলবো, সেই কথাবার্তা যখন আমি বলতে যাচ্ছি তখন আমার ফলোইং ইন্টোনেশন ব্যবহার করতে হবে। লেটস সি হাউ। দেখুন, হাউ নাইস অফ ইউ, হাউ নাইস অফ ইউ, ইউ জাস্ট ভলিউম ডাউন, হাউ নাইস অফ ইউ, লাস্টে ভলিউম ডাউন। তারপর দ্যাটস জাস্ট হোয়াট আই নিড, just need down. You don't say, just down. What a beautiful voice. Just down. That's surprise. That's a surprise. Just down. সো এইভাবে আপনি এক্সক্লেমেশন যখন থাকবে, এক্সক্লেমেশন চিহ্ন যুক্ত যে কথাবার্তাগুলো নরমালি আমরা বলে থাকি, সেগুলোর ক্ষেত্রে আমরা ফলোইং ইন্টোনেশন ব্যবহার করব। সো এক নাগারে আমরা একটু রিপিট করি। যখন আমার স্টেটমেন্ট থাকবে, অর্থাৎ নর্মাল কথাবার্তা বলবো, তখন আমার ফলোইং ইন্টোনেশন হবে। যখন আমি কাউকে কোনো অর্ডার করব বা কমান্ড দিব, তখন আমার ফলোইং ইন্টোনেশন হবে। এর পাশাপাশি যখন আমি কাউকে কোনো ধরনের ডাব্লিউ শব্দ দিয়ে স্টার্ট করে প্রশ্ন করব, তখন আমার কি হবে? ফলোইং ইন্টোনেশন। আর যখন এক্সপ্লেনেশনস হবে, অর্থাৎ যখন আমার এই আশ্চর্যজনক বা সারপ্রাইজড হয়ে কোনো কথাবার্তা আমি বলছি কাউকে, অলওয়েজ ফলোইং ইন্টোনেশন ব্যবহার করতে হবে, মনে থাকবে। এবং এই জিনিসটা আপনাকে সবসময় অ্যাপ্লাই করতে হবে। নাও দ্য নেক্সট পার্ট হচ্ছে রাইজিং ইন্টোনেশন। মানে আমি ভলিউম তো কমানোর জায়গাগুলো দেখলাম, এবার ভলিউম বাড়ানোর জায়গাগুলো কোথায় হবে? বলতে পারেন যে এটা অল্টারনেটিভ করে দিলেই হচ্ছে, যে সকল জায়গাগুলোতে আমি ফলোইং ইন্টোনেশন ব্যবহার করছি না, সেই সকল জায়গাগুলোতে আমি রাইজিং ইন্টোনেশন ব্যবহার করব। সো একটু খেয়াল করে দেখুন, আমি বলছি যে ডাব্লিউএইচ কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে আপনার কি ইউজ করতে হবে? ফলোইং ইন্টোনেশন। বাট ইয়েস নো কোয়েশ্চেন্স যখন আসবে তখন কি ইউজ করতে হবে? রাইজিং ইন্টোনেশন। তার মানে ইয়েস নো কোশ্চেন কোনগুলো? মানে হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বস দিয়ে স্টার্ট হয় যে কোশ্চেনগুলো, সেগুলোকে আমরা কি বলে থাকি? ইয়েস নো কোয়েশ্চেনস। যেমন am, is, are, do, did, does, can, shall, may, might, have, has, had, এই টাইপের যেই জিনিসগুলো আছে, যেগুলো দিয়ে প্রশ্ন স্টার্ট হয়, সেগুলোকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলি। এক কথায় WH ওয়ার্ড ছাড়া, WH ওয়ার্ড ছাড়া অন্যান্য যে সকল অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন স্টার্ট হয়, তখন আমরা সেই সকল কোয়েশ্চেনগুলোকে কি ধরনের কোয়েশ্চেন বলে থাকি? ইয়েস নো কোয়েশ্চেনস। যদি অন্যভাবে বলি, যে সকল প্রশ্নের উত্তরগুলো ইয়েস বা নোতে দেওয়া যায়, সেই সকল প্রশ্নগুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন্স। জিনিসটাকে বলতে পারছি? এখন ইয়েস নো কোয়েশ্চেন্স গুলোর ক্ষেত্রে আমার টোনটা কি বলছি? রাইজিং ইন্টোনেশন। আমরা এইবার যেহেতু রাইজিং ইন্টোনেশন নিয়ে আমরা পড়ছি, WH ওয়ার্ডের ক্ষেত্রে আমরা বলেছিলাম ফলিং ইন্টোনেশন, ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা বলছি রাইজিং ইন্টোনেশন। ফলিং ইন্টোনেশনের ক্ষেত্রে সেন্টেন্সের শেষ অংশে আমরা ভলিউমটাকে ডাউন করেছি, বাট যখন আমার রাইজিং ইন্টোনেশন আসবে, তখন আমার কি করতে হবে বলেন তো? সেন্টেন্সের শেষের অংশটুকুর মধ্যে ভলিউমটাকে আপ করে দিতে হবে, রাইজ করতে হবে। জিনিসটাকে বলতে পারছি? এখন আপনার কাছে সবকিছু সহজ হতে থাকবে, জাস্ট ভলিউম বাড়ানো আর কমানোর জায়গাটা বুঝতে হবে। তো দেখুন, এবার আমার প্রশ্ন করার ধরন কি? ডু ইউ লাইক ইউর নিউ টিচার? ডু ইউ লাইক ইউর নিউ টিচার? টিচার, টিচার, একটা ভলিউম কিন্তু রাইজ হচ্ছে, বুঝতে পারছি? আমি কি এসে কমপ্লিট করাতে পারতেছি? সো ভলিউমটা রাইজ করতে হবে লাস্টের টুকু। সো ডু ইউ লাইক ইউর নিউ টিচার? তারপরে হ্যাভ ইউ ফিনিশড অলরেডি? হ্যাভ ইউ ফিনিশড অলরেডি? একটু ডাউন হচ্ছে টোনগুলো, দেখবেন শব্দগুলো বলার সময় রাইজ করতেছে, উপরের দিকে যাচ্ছে ভলিউমটা। সো মে আই বরো ইউর ডিকশনারি? মে আই বরো ইউর ডিকশনারি? ডিকশনারি, বাড়ছে ভলিউমটা। ডু ইউ হ্যাভ এনি ম্যাগাজিনস? ডু ইউ হ্যাভ এনি ম্যাগাজিনস? ম্যাগাজিনস, ভলিউম বাড়তেছে। সো ডু ইউ সেল স্ট্যাম্পস? ডু ইউ সেল স্ট্যাম্পস? ভলিউম বাড়তেছে। এইবার মনে করেন এই জায়গাটাকেই আমি যদি বলি ওয়ার দিয়ে, ডু ইউ হ্যাভ এনি ম্যাগাজিনস? ডু ইউ হ্যাভ এনি ম্যাগাজিনস? ম্যাগাজিনস তো আমি হাই ভলিউমে বলতেছি, বাট ডু এর আগে যদি আমি হোয়ার বলি, WHERE, যেখানে এইচটাকে সাইলেন্ট করে ওয়ার বলতে হয়। সো এই ওয়ার যদি আমরা বলি যে কোথায়,
কোথায় তুমি তোমার কাছে আছে কিনা, বা ওয়ের মনে করো আমার এখন দরকার নেই মিনিং বুঝে, আমি জাস্ট ওয়ের শব্দটাকে অ্যাড করবো, ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে অ্যাড করবো। তাহলে ডু এর আগে যদি আমি এখন ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে অ্যাড করি, তাহলে কি আমার উপরেরটা হয়ে যাবে না ফলিং ইন্টোনেশন? বিকজ আমি কি বলছি, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যখন কোনো প্রশ্ন স্টার্ট করবেন ফল করতে হবে ইন্টোনেশনটাকে। সো খেয়াল করে দেখুন, এখানে বলছি ডু ইউ হ্যাভ এনি ম্যাগাজিনস, ম্যাগাজিনস ভলিউম রাইজ করছি, কারণ ডু দিয়ে স্টার্ট করছি। এবার যদি ওয়ের দিয়ে স্টার্ট করতাম সেম জিনিসটা, তাহলে কি হয় বলতাম, ওয়ের ডু হ্যাভ, সরি, where do you where do you have any, okay, where do you have any magazines, where do you have any magazines, where do you have any magazines, magazines ভলিউমটা ডাউন হবে, where do you have any magazines। কিন্তু যখন আমি ওয়ার্ডটা বাদ দিচ্ছি, do you have any magazines, do you have any magazines, ভলিউমটাকে রাইজ করতেছে না। সিম্পল দুইটা বেসিক জাস্ট আপনাকে বুঝতে হবে যে ভলিউমটা রাইজ করবো কখন আর ফল করবো কখন, বুঝতে পারছি? সো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে আপনি কি করবেন, ফল করবেন, মানে ভলিউমটা কমাবেন। আর যদি আপনার ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে, ডু, তারপর হচ্ছে মে, হ্যাভ, এম, ইজ, আর এইসব অক্সিলিয়ারি ভার্বস থাকে, তখন আপনাকে কি করতে হবে, ভলিউমটাকে রাইজ করে দিতে হবে, বুঝতে পারছি? এরপরে আসেন আরেকটা কি, চয়েস। চয়েসের ক্ষেত্রেও আপনার এই জিনিসটা করতে হবে, চয়েসের ক্ষেত্রেও আপনাকে এই জিনিসটা করতে হবে। সো কি করবেন একটু ভালো করে দেখেন। মনে রাখবেন যখন আপনাকে একাধিক, সোহাগ রেজা ভাইকে আমি বলবো প্লিজ কোনো অ্যানোটেশনের ক্ষেত্রে যাবেন না, এগুলো একটু বন্ধ করুন, অ্যানোটেট করবেন না, সোহাগ রেজা ভাইকে আমি ইন্ডিকেট করছি। সো দেখেন, সো চয়েসের ক্ষেত্রে আমরা বলছি, সো চয়েসের ক্ষেত্রে কি বলবো, সোহাগ রেজা ভাইকে আমি বলবো যে অ্যানোটেশনটা আপনার সাইড থেকে একটু ক্লিয়ার করে দিন, ঠিক আছে, ডিস্টার্ব হচ্ছে এটা। সো দেখুন, চয়েসের ক্ষেত্রে আমরা কি বলবো, সেটা হচ্ছে যখন আমাকে দুটো জিনিসের কথা চয়েস করতে হবে, দুইটা জিনিস, আমি আবারও বলতেছি, এটা খুবই মজার একটা পার্ট। দুইটা জিনিসের নাম আমি একসাথে উল্লেখ করতেছি, মনে করেন আপেল আর কমলার নাম আমি উল্লেখ করতেছি, রবিন আর রহিমের নাম আমি উল্লেখ করতেছি, দুইটা জিনিসই তো। যখন আমি কোনো দুইটা জিনিসের কথা উল্লেখ করব বাক্যে, অ্যান্ড নামক বা অর নামক, অর্থাৎ কনজাংশন, মানে আমরা কোনো কিছু যুক্ত করি কনজাংশন দিয়ে। তো যখন আমি দুইটা জিনিসকে একসাথে যুক্ত করবো বা দুইটা জিনিসের নাম বলবো, দুইটা প্রোডাক্টের নাম বলবো, দুইটা অবজেক্টের নাম বলবো, দুইটা পার্সনের নাম বলবো, প্রথম যে অবজেক্ট বা পার্সনের নাম আমি বলবো বা প্রথম যে জিনিসটার নাম আমি বলবো সেটার ক্ষেত্রে আমি জোরে বলবো, দ্বিতীয় যেটা বলবো সেটার ক্ষেত্রে আমি ভলিউম ডাউন করে বলবো। জিনিসটাকে বোঝাতে পারছি? তাহলে প্রথমটা হবে রাইজিং দুইটার ক্ষেত্রে, পরেরটা হবে ফলিং। এটাকে বলা রাইজ ফল ইন্টোনেশন। কি বলা হয়, রাইজ ফল ইন্টোনেশন, অর্থাৎ একই বাক্যে ভলিউম রাইজ করবে আবার সেটা আবার ফল করবে। জিনিসটাকে বোঝাতে পারছি? চলুন একটু দেখে নিই। সো আর ইউ হ্যাভিং স্যুপ, আর ইউ হ্যাভিং স্যুপ, স্যুপ ভলিউম ডাউন, সরি ভলিউম রাইজ হচ্ছে না, রাইজিং ইন্টোনেশন, প্রথমটার ক্ষেত্রে কিন্তু রাইজিং। সো আর ইউ হ্যাভিং স্যুপ, আর ইউ হ্যাভিং স্যুপ অর স্যালাড, আর ইউ হ্যাভিং স্যুপ অর স্যালাড, আর ইউ হ্যাভিং স্যুপ অর স্যালাড, স্যালাড জাস্ট ডাউন করে দিতে হবে। আর ইউ হ্যাভিং স্যুপ অর স্যালাড, জিনিসটাকে বোঝাতে পারছি? ক্লিয়ার হয়েছে? সো আর ইউ হ্যাভিং স্যুপ অর স্যালাড? Is John living on Thursday or Friday? Is John living on Thursday or Friday? ঠিক আছে? তারপরটা বলতে পারেন, Is Rakib living on Thursday or Friday? Is Rakib living on Thursday or Friday? Thursday or Friday? Just down করে দিতে হবে। Does he speak German or French? Does he speak German or French? French, just down. Does he speak German or French? French, একটু ডাউন করে দিতে হবে। Is your name Ava or Eva? Is your name Ava or Eva? Just এভাবে আপনি বলতে পারেন, ঠিক আছে? সো যখন আপনাকে দুই ধরনের জিনিস করতে হবে, অর্থাৎ মনে করেন আমি দুটো জিনিস উল্লেখ করে এখন কোনো কিছু প্রশ্ন করছি আপনাকে। তো আমার প্রশ্নে যদি কখনো দুটো জিনিস থাকে, আমি আবার রিপিট করছি, প্রশ্নে যদি আমার দুইটা জিনিস থাকে, অর্থাৎ তুমি এটা নিবা না ওইটা নিবা, অর্থাৎ দুইটার মধ্যে আমি একটা চুজ করতে বলতেছি, আবারও বলতেছি, আমি আপনাকে প্রশ্ন করে বললাম তুমি এই দুইটার মধ্যে যে কোনো একটা জিনিস চুজ করো। তার প্রথমে যে জিনিসটার কথা আমি বলবো, যে টপিকটার কথা আমি বলবো, সেটাকে আমার ভলিউম হাই করে বলতে হবে। দ্বিতীয়ত আমি যে জিনিসটা উল্লেখ করবো সেটাকে ভলিউম ডাউন করে বলতে হবে। দ্যাটস ইট, এইটুকু আপনার জানলেই এই পার্টটা কমপ্লিট। এরপরে আসুন, মনে করেন আমি অনেকগুলো একসাথে বলছি, সেরকম বলতে বলতে আমাকে চারটাই আমি উল্লেখ করলাম। তো যখন আমার অনেকগুলো আইটেমের নাম আমি একসাথে বলবো, আবার বলতেছি, আমি যখন অনেকগুলো আইটেমের নাম একসাথে বলবো তখন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্রথম দিকে যতগুলো আইটেমের নাম বলবো সবগুলোর ক্ষেত্রে রাইজিং ইন্টোনেশন, শুধুমাত্র শেষ যে আইটেমটা থাকবে বা শেষ যে জিনিসটা থাকবে সেই শেষ জিনিসটার ক্ষেত্রে ভলিউম ডাউন করে দিবেন। দ্যাটস দ্য পয়েন্ট, অ্যান্ড এটাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমি অনেকগুলো জিনিসের নাম বলবো, এই ABCD3E F G, লাস্টে যদি এইচ বলি, এইচ, জাস্ট ভলিউম ডাউন করে দিব। তা বাকি সবগুলোর ক্ষেত্রে রাইজিং ভলিউম, শুধুমাত্র শেষ শব্দটা যখন উল্লেখ করবো বা শেষ আইটেমটা উল্লেখ করবো সেটার ক্ষেত্রে আমার ফলিং ভলিউম হবে বা ফলিং ইন্টোনেশন হবে। সো চলুন একটু দেখে ফেলি। সো অনেক বড় একটা লিস্ট দেখুন, we have got apples, pears, bananas and oranges.
দেখেন অরেঞ্জেস ভলিউম ডাউন করে দিছি। সো উই হ্যাভ গট অ্যাপলস, পিয়ার্স, ব্যানানাস অ্যান্ড অরেঞ্জেস। সো দ্য সোয়েটার কামস ইন, দেখুন পরেরটা আমি বলতেছি। সো দ্য সোয়েটার কামস ইন ব্লু, হোয়াইট, পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক। দ্য সোয়েটার কামস ইন ব্লু, হোয়াইট, পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক। ব্ল্যাক, জাস্ট ডাউন করছি, ব্ল্যাক। বুঝতে পারছি? সো দেখুন, তারপরে দেখুন আমি কি কি খেলা পছন্দ করি, সবগুলো খেলার নাম বলতেছি, লাস্টের খেলাটার ক্ষেত্রে দেখবেন আমি ডাউন করে দিচ্ছি। সো আই লাইক ফুটবল, টেনিস, বাস্কেটবল অ্যান্ড ভলিবল। অ্যান্ড ভলিবল, ভলিবল ডাউন করছি। ফুটবল, টেনিস, বাস্কেটবল অ্যান্ড ভলিবল। অ্যান্ড ভলিবল, ভলিউম ডাউন করতেছি। সো আই বট, পরেরটা উল্লেখ করতেছি। সো আই বট আ টি শার্ট, আ স্কার্ট অ্যান্ড আ হ্যান্ডব্যাগ। I bought a t-shirt, a skirt, and a handbag. And a handbag. Just volume to down. So জিনিসটাকে বোঝাতে পারছি? ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? সো এই জিনিসগুলোর মধ্যে আপনার রাইজিং ইন্টোনেশনের ব্যাপারটা চলে আসে। সো আমি একটু শর্ট করে আবার একটু রিভাইজ করে দিচ্ছি। সেটা হচ্ছে ইন্টোনেশন মূলত কি জিনিস, যে আমি যখন একটা বাক্য বলবো সেই বাক্যে আমার ভলিউমের যেই ডিফারেন্সটা সেটাকে আমরা ইন্টোনেশন বলছি। সো কখনো আমার রাইজিং ইন্টোনেশন হবে, কখনো ফলিং ইন্টোনেশন হবে। অর্থাৎ ইন্টোনেশন কয় ধরনের? দুই ধরনের, একটা রাইজিং ইন্টোনেশন আর একটা কি ফলিং ইন্টোনেশন। ডান। রাইজিং ইন্টোনেশনের রুলস জানতে হবে আর ফলিং ইন্টোনেশনের রুলস জানতে হবে। সো ফলিং ইন্টোনেশনটাই মেইন, ম্যাক্সিমাম সব ফলিং ইন্টোনেশনটা হয়, তা ফলিং ইন্টোনেশনটা জানা উচিত। ফলিং ইন্টোনেশনের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে নর্মাল যে কথাবার্তা আপনি বলতেছেন, স্টেটমেন্ট দিচ্ছেন, সেগুলো ফলিং ইন্টোনেশনে বলবেন। দ্যাটস ইট। এইবার যদি কাউকে অর্ডার করেন, কমান্ড করেন, ফলিং ইন্টোনেশনের কথা বলবেন। যদি আপনি ডাবলএজ কোয়েশ্চেন করেন, ফলিং ইন্টোনেশনের কথা বলবেন। যদি আপনি আবেগের সাথে কোনো কথা বলেন, হঠাৎ করে সারপ্রাইজড, ভয় পেয়ে গেছেন বা এনি কাইন্ড অফ জাস্ট এই আশ্চর্যজনক কোনো ঘটনা নিয়ে কথা বলছেন, ফলিং ইন্টোনেশন। রাইজিং ইন্টোনেশন কখন? যখন আমি ডাব্লিউএইচ না, জাস্ট আমি যখন ইয়েস নো কোয়েশ্চেন গুলো করবো, দেন আমার রাইজিং ইন্টোনেশনটাকে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছি? আরেকটা রাইজিং ইন্টোনেশন কখন অ্যাপ্লাই করব? যখন আমি একাধিক জিনিসকে বলবো, জাস্ট প্রথম অংশটুকুর মধ্যে আমরা রাইজিং ইন্টোনেশনটা অ্যাপ্লাই করার চেষ্টা করব এবং শেষ অংশগুলোতে আমরা ফলিং ইন্টোনেশন ইউজ করব। একটা বড় লিস্ট আছে, তো বড় লিস্টের ক্ষেত্রে আমরা কি করব? বড় লিস্টের ক্ষেত্রে আমরা যতগুলো নাম বলবো সবগুলো বলবো রাইজিং ইন্টোনেশনে, শুধুমাত্র শেষের যে আইটেমটা উল্লেখ করতে যাব সেটার সময় আমার কি করতে হবে? ফলিং ইন্টোনেশন অ্যাপ্লাই করতে হবে। জিনিসটাকে বলতে পারছি? সো এইটা হচ্ছে আমার ইন্টোনেশন। ইন্টোনেশনের পার্টটাকে আমরা সবাই বুঝতে পারছি? এই ছোট্ট ৫-৬টা জিনিস মাথায় রেখে জাস্ট কথা বলাটা প্র্যাকটিস করতে হবে। বাকিটুকু আমরা ছেড়ে দিব হচ্ছে কি স্ট্রেসের উপর। স্ট্রেসের একটা ব্যাপার থাকে। সো এই হচ্ছে আমার ইন্টোনেশন। বুঝতে পারছি? এই টপিকটা সবার কাছে নতুন, আমি যতটুকু জানি। কারণ এই টপিকটা নিয়ে কখনোই বলা হয় না যে ইন্টোনেশন নামে প্রোনাউন্সিয়েশন একটা টপিক আছে। সো 44 সাউন্ডস ইজ নট দ্য আপনার প্রোনাউন্সিয়েশন। সো আপনি প্রোনাউন্সিয়েশন 44 সাউন্ড শিখে ফেলবেন, দ্যাটস নট ইট। আপনাকে এর ভেতরে একটু ডিপে জানতে হবে। নাও পরবর্তী পার্ট হচ্ছে আমাদের আম, একটু ওয়েট করেন, আমরা যাচ্ছি। ইয়েস, এটা এটা হচ্ছে আমাদের পরবর্তী পার্ট, সেটা হচ্ছে স্ট্রেস। পরবর্তী পার্ট কি? স্ট্রেস। মনে করেন স্ট্রেস যাওয়ার আগে আমি জাস্ট দুটো বাক্য বলে নিই, তারপর আমি বোঝাচ্ছি যে স্ট্রেস জিনিসটা কি। আমরা ইন্টোনেশনের পর এখন স্ট্রেস টপিকটাই আছি। আমি একটু পরে ফর্মটা দিয়ে দিব, সো কেউ লিভ নেবেন না, কারণ লিভ নিলে কিন্তু ফর্ম আর পাবেন না। কারণ লিভ নিয়ে জয়েন করলে ফর্ম আর দেখা যায় না। বুঝতে পারছি? সো দেখুন, আপনার এই যে স্ট্রেস, স্ট্রেস জিনিসটা কি, এটাকে বুঝুন। স্ট্রেস হচ্ছে কোনো শব্দকে বা কোনো বাক্যকে একটু গুরুত্ব সহকারে বলা। যে জিনিসটা না শোনা গেলে হয়তো বাক্যের মেইন মর্মার্থটা আমি বুঝতে পারবো না। একটু বুঝুন আবার। স্ট্রেস, আমি কোনো কিছুকে স্ট্রেস দিতে বলতেছি। আমি একটা বাক্যে একটা নির্দিষ্ট অংশে স্ট্রেস দিতে বলতেছি। স্ট্রেস জিনিসটা কি বললাম? যে একটা নির্দিষ্ট অংশে স্ট্রেস দিতে বলতেছি, মানে ওই নির্দিষ্ট অংশটা বাক্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই নির্দিষ্ট অংশটা বুঝিয়ে বলতে হবে, স্পষ্ট করে বলতে হবে, দরকার হয় ভলিউম বাড়িয়ে বলতে হবে, একটু ধীরে বলতে হবে যাতে করে শব্দটা বোঝা যায়। এরকম করে কেন বলতে হবে? কারণ আমি যদি সেই শব্দটা মানুষটাকে বোঝাতে না পারি দ্রুত বলতে গিয়ে, তাহলে সে বুঝবেই না বাক্যটায় কি বলা হয়েছে। কনসেপ্টটা ঢুকছে? তাহলে স্ট্রেসটা কেন লাগে? একটা বাক্যের যেই শব্দগুলো গুরুত্বপূর্ণ সেই শব্দের যে স্ট্রেসটা দেওয়া হয় যাতে করে বাক্যের ওই শব্দগুলো ভালো করে বোঝা যায়, সেটাকে আমরা মূলত স্ট্রেস বলি। কিন্তু বাকি যে শব্দগুলো থাকে সেগুলোতে আমরা স্ট্রেস দেই না, সেগুলোকে আমরা খুব দ্রুত ইগনোর করে চলতে থাকি। কারণ ওই শব্দগুলো শুনলেও মানুষ গেস করে বুঝতে পারবে কি বলছি, না শুনলেও বুঝতে পারবে কি বলছি। তার মানে ওই শব্দগুলো এতটা অর্থবোধক না ওই বাক্যটার জন্য। কনসেপ্টটা ঢুকছে স্ট্রেসটা কি?
কথা কি মাঝে মাঝে আটকে যাচ্ছে? একটু কনফার্ম করেন। ওকে, একটু ইয়ে করবেন, কারণ নেট প্রবলেম হতে পারে। নেটটাকে ঠিক করে নিতে হবে, একটু ওয়েট করেন। একটু কনফার্ম করবেন একটু কষ্ট করে যে আপনাকে এখন শুনতে পাচ্ছেন কিনা, কথা কি আটকে আসছে কিনা নাকি। ওকে, অল ওকে, এবার পারফেক্ট। ওকে, মোবাইল দিয়ে হটস্পটে ছিলাম যখন কারেন্ট চলে গেছিল, সো এখন আবার ওয়াইফাইতে আসলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বলছিলাম যে স্ট্রেসটা কি, স্ট্রেসটা হচ্ছে আপনার বাক্যের নির্দিষ্ট শব্দে বা নির্দিষ্ট অংশে আমি একটু জোর দিয়ে বলবো, ক্লিয়ার করে বলবো, যাতে করে ওই শব্দগুলো ভালো করে বোঝা যায়। কারণ ওই শব্দগুলো যদি ভালো করে বোঝা না যায়, তাহলে আপনি ওই বাক্যটাই বুঝতে পারবেন না। জিনিসটাকে বোঝাতে পারছি স্ট্রেসের কাজ কি? বুঝতে পারছেন? আমি স্ট্রেস বাক্যে সবগুলো শব্দে দিব না। একটা বাক্যে ৮টা শব্দ আছে, ৮টার মধ্যে ৪টা শব্দ হয়তো স্ট্রেস দিব। কেন? কারণ ওই ৪টা শব্দ শুনলে আপনি বুঝতে পারবেন বাক্যটা কি। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে ওই ৪টা শব্দ আমি স্ট্রেস করব। স্ট্রেস মানে কি? স্পষ্ট করে বলা, একটু জোরে বলা, একটু ধীরে বলা, যাতে করে মানুষটা বুঝতে পারে, সামনের মানুষটা। আর বাকি শব্দগুলো আমি স্ট্রেস দিব না। আমাকে ৮টার মধ্যে বললাম ৪টা স্ট্রেস দিব, মনে করেন বাকি ৪টা আমি স্ট্রেস দিব না, খুব দ্রুত ঝাপসা ঝাপসা করে বলে দিব। তাহলে ওই শব্দগুলো আমি তো বুঝতে পারলাম না ঠিক মতো, কিন্তু খুব দ্রুত বলে দিছে আমার সামনের স্পিকার। তো ওই শব্দগুলো যে আপনি বুঝেন নাই, তাতে করে বাক্যের অর্থে কোনো ইফেক্ট পড়ে নাই, বিকজ আপনি গেস করতে পারছেন যে অ্যাকচুয়ালি বাক্যটা কি। এটাই হয় আপনার সাথে, খেয়াল করে দেখবেন। আপনি কোনো একটা মুভি দেখছেন, আপনি কোনো একটা কার্টুন দেখছেন, আপনি কোনো স্পিকারের কথা শুনছেন, খেয়াল করে দেখবেন, এই যে কথা শুনছেন, তার সবগুলো শব্দ আপনি বুঝতে পারেন না। বিলিভ ইট অর নট, সবগুলো শব্দ কিন্তু আপনি বুঝতে পারেন না। বাট যে শব্দগুলো বলে, অন্তত দুই একটা যেগুলো শুনেন, সেগুলো দিয়ে আপনি বুঝে যান অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে। ইজ ইট কারেক্ট? আমি কি ঠিক বলছি? জাস্ট এটাই কিন্তু হয়। নরমালি আমরা সবগুলো শব্দ আসলে বুঝতে পারি না, মানে শোনায় না তারা আমাদেরকে প্রত্যেকটা শব্দ। তারা এমনভাবে কথা বলে যাতে করে ২-১টা শব্দ বোঝা যায় একটা বাক্যের ক্ষেত্রে। বাট ওই ২-১টা শব্দই আমাকে বোঝায় যে বাক্যটা কি টপিকে ছিল এবং কি বুঝাতে চাইছে। এটাই মূলত এখন আপনাকে করতে হবে। যদি আপনি তাদের মতো করে পারফর্ম করতে চান এবং তাদের মতো করে সুন্দর করে কথা বলতে চান, অ্যাজ এ ফরেনার আপনিও যদি এই ওয়েতে কথা বলতে চান, তাহলে স্ট্রেস সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে এবং স্ট্রেসে পারদর্শিতা অর্জন করতে হবে। সো স্ট্রেস ব্যবহার করে দেখুন, আমি একটা বাক্য আছে এখানে, আই স আ বার্ড। এখানে বোল্ড করে বড় করে যেটুকু অংশ আছে সেটা স্ট্রেস ওয়ার্ড। বুঝতে পারছি? আর যেগুলো বোল্ড করা নাই, সেটার ক্ষেত্রে আপনার কি হবে? যে স্ট্রেস হবে না। সো দেখুন, আমি যদি নরমালি এই বাক্যটাকে বলার চেষ্টা করি স্ট্রেস দিয়ে, তাহলে কি বলবো? আই স আ বার্ড, আই স আ বার্ড, আই স আ বার্ড। এখন বলেন তো আপনি আই এটাকে সুন্দর করে শুনছেন? না। আ যে আর্টিকেল আছে এটাকে ভালো করে শুনছেন? না। স আর বার্ড এটাকে ভালো করে শুনছেন? আই স আ বার্ড, আই স আ বার্ড, আই স আ বার্ড, স বার্ড, এই দুইটা শব্দ ভালো করে শুনছেন, রাইট? এটাই স্ট্রেস, যে দ্রুত বলতে হবে। শুধুমাত্র যে জায়গাটুকু স্ট্রেস আছে সেই জায়গাটুকুকে আমার ক্লিয়ারলি বলতে হবে। আই স আ বার্ড, আই স আ বার্ড, বার্ড ভালো করে বলছি, স ভালো করে বলছি, বাট আই আর এই দুটাকে খুব দ্রুত বলে ফেলছি। আই স আ বার্ড, আই স আ বার্ড, বাকিগুলোকে আমার দ্রুত বলতে হবে, কারণ আমার বাকিগুলো দরকার নেই বাক্যে। সো এত কষ্ট করে কেন আমি টাইম দিই বাকিগুলোকে? দ্যাটস দ্য লজিক। সো তারপরটা দেখুন, আই বট আ পেন্সিল। এখানে আমার বট আর পেন্সিল হচ্ছে স্ট্রেস হবে, তাহলে কি হয় বলবো? আই বট আ পেন্সিল, I bought a pencil, I bought a pencil, I bought a pencil, pencil, bought a pencil, bought আর pencil এই দুটোকে আমি ভালো করে বলছি। So bought pencil, that's it. এবার দেখুন, পরবর্তী বাক্যটাই যদি আমি বলি স্ট্রেস ব্যবহার করে, তাহলে কি হবে? তাহলে দেখুন, I went to a shop, I went to a shop, I went, এটা বলছে, I went to a shop and bought a lot of chocolates. I went to a shop and bought a lot of chocolates. Bought a lot of chocolates. জিনিসটাকে বোঝাতে পারছি? So দেখুন, I went to a hotel, I went to a hotel, I went to a hotel and booked a room for 5 days. I went to a hotel and booked a room for 5 days. So দেখুন, I went to a hotel, I went to a hotel, টু কিন্তু খুব দ্রুত বলছে, I went to a hotel, hotel এটাকে দ্রুত বলছি। booked, booked a room for 5 days, booked a room for 5 days, booked a room, booked room 5 days, এইটাকে আমরা একটু জোরে বলতেছি। বুঝতে পারছি? চকোলেট না, চকোলিটস। এটা আসল উচ্চারণ হচ্ছে চকোলিটস। বুঝতে পারছি? চকোলেট না, চকোলিটস। আচ্ছা, সো যেটা বললাম, এইটা হচ্ছে মূলত আপনার স্ট্রেসের কাজ, যে একটা বাক্যে সবগুলো বলতে হবে না, যেগুলো ইগনোর করা সেগুলো দ্রুত ইগনোর করে চলে যাবেন।
আর যেগুলো একটু স্ট্রেস ওয়ার্ড সেগুলো একটু ধীরে বলবেন। দ্যাটস দ্য ওয়ে অফ স্পিকিং ইংলিশ অ্যাজ এ ন্যাচারাল স্পিকার। সো দেখুন কোনটা স্ট্রেস হবে কোনটা স্ট্রেস হবে না এটুকু তো আমার জানতে হবে এখন। সো নর্মালি এই দুইটা জিনিস মাথায় রাখলে হবে। কন্টেন্ট ওয়ার্ড গুলো আমার স্ট্রেস হয় না। আমি কি বললাম? কন্টেন্ট ওয়ার্ড যেগুলো আছে এগুলো কি হয় না, সরি কন্টেন্ট ওয়ার্ড যেগুলো আছে, সরি উল্টা হয়েছে। কন্টেন্ট ওয়ার্ড অর্থাৎ যে ওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ একটা বাক্যে, যেটা আমি একটু আগেই বললাম যে বাক্যে যে ওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ সেই ওয়ার্ডগুলো হবে স্ট্রেসড। অর্থাৎ এই ওয়ার্ডগুলো আমার শুনতে হবে। এই ওয়ার্ডগুলো যদি আমি না শুনি তাহলে বাক্যের মেইন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমি বুঝতে পারবো না। এতে করে বাক্যটা বুঝতে আমার প্রবলেম হবে। সো সেগুলো কি কি? নাউন, সেগুলো কি হতে পারে? অ্যাডজেক্টিভ, কি হতে পারে? অ্যাডভার্ব অর্থাৎ কিছু পার্টস অফ স্পিচ, রাইট? সো মেইন ভার্ব, তারপর নেগেটিভ অক্সিলারিজ। নেগেটিভ অক্সিলারিজ দেখুন, নেগেটিভ অক্সিলারিজ এর কথা বলছি, আমি কিন্তু শুধু অক্সিলারি ভার্বের কথা বলছি না, আমি কিন্তু বলছি না অ্যামি স্যার, এই জায়গাটাই ভুল হবে সবার। আমি কিন্তু বলছি না যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলোর ক্ষেত্রে আপনি স্ট্রেস দেন, এগুলো কন্টেন্ট ওয়ার্ড না। কন্টেন্ট ওয়ার্ড কোনগুলো? অ্যাম নট, ইজ নট মানে ইজেন্ট, তারপর ডিডেন্ট, তারপর ক্যান্ট, তারপর উডেন্ট, কুডেন্ট, তারপর ডোন্ট, তারপর হচ্ছে ডিডেন্ট, তারপর ডাজেন্ট, তারপর ইজেন্ট, তারপর হচ্ছে আর নট, এটাকে আর নট বলবেন। এইন্ট বলা যায় বাট আর নট বলবেন। অ্যাম নট আর আর নট এই দুইটাকে চেঞ্জ করবেন না, এটাকে সংক্ষেপে করার দরকার নেই। কারণ মডার্ন ইংলিশে অ্যাম নট আর আর নট আলাদা উচ্চারণ করা যায়। ইউ আর নট এভাবে কথা বলতে হয়, আই অ্যাম নট এভাবে কথা বলতে হয়, বাট হি ইজ নট না বলে হি ইজেন্ট বলে। তার মানে সবগুলোকে কন্ট্রাক্টেড করা যায় নটের সাথে। ডু নটকে ডোন্ট বলা যায়, উইল নটকে ওন্ট বলা যায়, শুড নটকে শুডেন্ট বলা যায়। বাট অ্যাম নটকে কখনো অ্যামেন্ট বলবেন না, এইন্ট বলা যায় বাট বলা দরকার নেই, মডার্ন ইংলিশে অ্যাম নট বলে, ঠিক আছে? সো আমার কথা হচ্ছে এই নট যুক্ত যে অক্সিলারি ভার্বস গুলো আছে সেগুলোকে আমরা স্ট্রেস করব। বাট যদি নট না থাকে শুধুমাত্র অক্সিলারি ভার্ব থাকে সেগুলোকে আমরা স্ট্রেস করব না। আমি কি বলতেছি? স্ট্রেস করা কাকে কাকে করতে হবে এই জিনিসগুলো জানতেছি। স্ট্রেস করবেন জাস্ট কন্টেন্ট ওয়ার্ডস গুলোকে। যদি বলা হয় কন্টেন্ট ওয়ার্ডস কোনগুলো? নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউনের কথা বলি নাই, কি বলছি? নাউন, তারপরে কি অ্যাডজেক্টিভ, তারপরে কি অ্যাডভার্ব, তারপরে কি মেইন ভার্ব যেগুলো আছে বাক্যে। অক্সিলারি ভার্ব কি হবে না? অক্সিলারি ভার্বের সাথে যদি নট যুক্ত হয় তাহলে সেটা কন্টেন্ট ওয়ার্ড হবে। আর এটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড। কোশ্চেন ওয়ার্ড যে শব্দগুলোতে আপনি কোশ্চেন করেন সেই শব্দগুলো। তার মানে এই জিনিসগুলোকে জাস্ট জোরে বলতে হবে। এখন আপনাকে জানাই যে আসলে স্ট্রেস যে আমরা পড়তেছি, স্ট্রেস জিনিসটা কি। এক কথায় জাস্ট স্ট্রেসটা একটু বুঝে নিন। স্ট্রেস বলতে কি বোঝানো হচ্ছে? মনে রাখবেন এই স্ট্রেস, আমরা যখন স্ট্রেস টপিকটা করতেছি, স্ট্রেস মানে হচ্ছে একটা শব্দকে ক্লিয়ারলি বলা। ক্লিয়ারলি মানে স্পষ্ট করে বলা যাতে করে সামনের মানুষটা বুঝতে পারে। স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে হচ্ছে একটা শব্দকে ক্লিয়ারলি বলার পাশাপাশি ওই শব্দটাকে একটু ভলিউম বাড়িয়ে লাউডলি বলা। সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ভলিউম বাড়িয়ে কি করা? লাউডলি বলা। ভলিউম বাড়িয়ে লাউডলি বলা। তারপর হচ্ছে এই একটা পার্টিকুলার শব্দকে স্পষ্টভাবে বলার পাশাপাশি, ভলিউম বাড়িয়ে লাউডলি বলার পাশাপাশি একটু ধীরেও বলতে হবে। খুব দ্রুত ওই জায়গাটা স্কিপ করা যাবে না, একটু সময় নিয়ে ওই শব্দটাকে বলতে হবে যাতে করে সামনের মানুষটা সেটা আরেকটু ভালো করে বুঝতে পারে। তার মানে আপনার যে দায়িত্ব, যদি কখনো আপনি কোন একটা জায়গায় স্ট্রেস ওয়ার্ড পেয়ে যান, মনে রাখবেন ওই শব্দটাকে ক্লিয়ারলি বলতে হবে, লাউডলি বলতে হবে, স্লোলি বলতে হবে। দ্যাটস ইট। এটাই স্ট্রেসের বেসিক। কোনো একটা শব্দ, কোনো একটা বাক্যের মধ্যে স্ট্রেসড এর মানে কি? ওই শব্দটাকে ক্লিয়ারলি বলতে হবে, লাউডলি বলতে হবে, স্লোলি বলতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? স্ট্রেস জিনিসটা কি এবং স্ট্রেসের কাজটা কি? সো এইটাই এখন আমরা করতে যাচ্ছি। সো কোন শব্দটা স্ট্রেস হবে সেটা কিভাবে বুঝবো? কন্টেন্ট ওয়ার্ডস গুলো দেখবো। একটা বাক্যের কন্টেন্ট ওয়ার্ডস যেগুলো আছে সেই কন্টেন্ট ওয়ার্ডস গুলোকে আমরা স্ট্রেস করব। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মেইন ভার্ব, নেগেটিভ অক্সিলারিজ অ্যান্ড কোয়েশ্চেন ওয়ার্ডস, এগুলো স্ট্রেস করবো না কোনগুলো? এছাড়া বাকি যেগুলো থাকবে যেগুলোকে আমরা স্ট্রাকচার ওয়ার্ড বলে থাকি, এগুলোকে আমরা কি ধরনের বলি? স্ট্রাকচার ওয়ার্ড বলে থাকি। সো স্ট্রাকচার ওয়ার্ড কোনগুলো? প্রিপোজিশন যেগুলো আছে, কনজাংশন যেগুলো আছে, পার্টস অফ স্পিচের বাকি অংশগুলো, তারপর নাউন, তারপর আর্টিকেল, আর এই যে দেখেন অক্সিলারি ভার্ব। তার মানে যে জায়গায় নট থাকবে না সেই জায়গায় অক্সিলারি ভার্ব যদি শুধু থাকে তাহলে সেটাকে আমি আর স্ট্রাকচার ওয়ার্ড বলবো। আর স্ট্রাকচার ওয়ার্ড কখনো স্ট্রেস হয় না। সেই জায়গাগুলো আপনি ইগনোর করতে পারেন বা এই জায়গাটা পার করে আসতে পারেন। সো একটু দেখেন এই জায়গাটায়, এই যে দ্য কিডস আর অ্যাট দ্য পার্ক, এই বাক্যটাকে যদি আমরা এখন নিই, দ্য কিডস আর অ্যাট দ্য পার্ক, খেয়াল করে দেখুন তো এই বাক্যটার মধ্যে কিডসটা হচ্ছে আপনার নাউন,
পার্কটা হচ্ছে নাউন, বাট এই যে আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটাকে আমরা স্ট্রেস করব না। কেন করব না? বিকজ এটা অক্সিলারি ভার্ব, আমার সাথে এটার সাথে তো নট নাই। এট এটা করব না, কেন করব না? বিকজ এটা তো প্রিপোজিশন, এটা তো স্ট্রাকচার ওয়ার্ড। আর্টিকেল দা, এটা কি করব স্ট্রেস? করব না, কারণ আর্টিকেল তো স্ট্রাকচার ওয়ার্ড। তেমন যেই জিনিসগুলো স্ট্রাকচার ওয়ার্ডের ক্যাটাগরিতে পড়বে সেগুলোকে আমরা আর কি করব না? স্ট্রেস করব না। বুঝতে পারছি? সেগুলোকে আমরা কি করব না? স্ট্রেস করব না। সো চলুন এবার দেখি বাক্যগুলো কিভাবে বলছে। দ্য কিডস আর এট দ্য পার্ক, দ্য কিডস আর এট দ্য পার্ক, কিডস আর দ্য পার্ক, পার্ক, কিডস, পার্ক, এই দুইটা শব্দই ভালো করে শুনবেন। দ্য কিডস আর এট দ্য পার্ক, জিনিসটা বোঝাতে পারছি? সো আমি প্রত্যেকটা বাক্য আর বলবো না, জাস্ট আমি আপনাকে দেখাবো স্ট্রেস গুলো কিভাবে হয়েছে, কারণ আমাদের কাছে খুব বেশি সময় নেই। এবার দেখেন, ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, এখানে আমি ডু অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমি কোনো স্ট্রেস করব না। সো ইউর ক্ষেত্রেও করবো না, বিকজ ইটস এ প্রোনাউন, আমি কিন্তু নাউনের কথা বলছি। হ্যাভ, ডু ইউ হ্যাভ, এই হ্যাভটা দিতে হবে বিকজ আপনার এই হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব রূপে আসছে এখানে, অক্সিলারি ভার্ব রূপে না। ডু ইউ হ্যাভ এটাই মেইন ভার্ব, বাকি আর কোনো ভার্ব নেই। থাকা মানে বোঝাচ্ছে এখানে হ্যাভ। সো ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স আর সিস্টার্স, এভাবে আপনাকে প্রত্যেকটা জিনিস করতে হবে। এই যে হোয়াই, ওয়াই, এই ওয়াইটাকে আপনি স্ট্রেস করছেন বিকজ ইটস এ কোয়েশ্চেন ওয়ার্ড, উপরে দেখছেন না কোয়েশ্চেন ওয়ার্ডস, এই কোয়েশ্চেন ওয়ার্ডগুলো স্ট্রেস ওয়ার্ড, কোয়েশ্চেন ওয়ার্ড, এই জন্য দ্রুত ভালো করে বলবেন। ওয়াই আরন্ট, ওয়াই আরন্ট, ওয়াই আরন্ট, এটাকে বলবেন ওয়াই আর নট, এভাবে বলতে পারেন। সো ওয়াই আরন্ট ইউ, এটাকে দরকার না। ওয়াই আরন্ট ডুইং ইউর হোমওয়ার্ক, ওয়াই আরন্ট ইউ ডুইং, ওয়াই আরন্ট ইউ, আরন্ট ইউ একসাথে বলতে পারেন। ওয়াই আরন্ট ইউ ডুইং ইউর হোমওয়ার্ক, ওয়াই আরন্ট ইউ ডুইং ইউর হোমওয়ার্ক, এভাবে আপনি বলতে পারেন। সো দ্যাটস ইট, এইটুকুই আমি জাস্ট ডিসক্রাইব করলাম। এইখানে দেখবেন যে পুরো একটা প্যাসেজ দেওয়া আছে যে কিভাবে আপনার এই স্ট্রেস ওয়ার্ডটা আসবে। এই প্যাসেজটা আপনারা অলরেডি পেয়ে গেছেন, রিসোর্স আমি দিয়ে দিয়েছি। তো এই প্যাসেজটা আপনি পড়তে পারেন, চেষ্টা করতে পারেন। সো এটা প্র্যাকটিস করলেই কোন কোন শব্দগুলো স্ট্রেস হচ্ছে এগুলো যদি জাস্ট একটু প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনার স্ট্রেস ওয়ার্ডটা আইডেন্টিফাই করে ফেলছেন। এই স্ট্রেস ওয়ার্ডটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা তো বাক্যের স্ট্রেস, একটু পরে দেখবেন আরেকটা জিনিস আসতেছে। সো দেখেন, as a group of frogs were traveling through the woods, এখানে সব শব্দ আপনি শুনবেন না, যেগুলো স্ট্রেস সেগুলো শুনবেন। Two of them fell into deep pit. When the other frogs crowded around and the pit and saw how deep it was, they told the two frogs that there was no hope left for them. However, the two frogs decided However, the two frogs decided to ignore what the others were saying, and they proceeded to try and jump out of the pit. Despite their efforts, the group of frogs at the top of the pit were still saying that they should just give up. তারপর হচ্ছে that they would never make it out. So never make it out. এটাকে যত ইগনোর করবেন তত বেটার. Eventually, one of the frogs took heed to what the others were saying and he gave up, falling down to his death. The other frog continued to jump as hard as he could. Again, the crowd of frogs yelled at him to stop the pain and just die. He jumped even harder and finally made it out. When he got out, the other frog said, "Did you not hear us?" The frog explained to them that he was deaf. He thought they were encouraging him the entire time. Moral of the story. Just পরবর্তীতে সেই জিনিসটা বলবেন। আমার কথা হচ্ছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। বুঝতে পারছি? সো এইটুকু মাথায় রাখলেই আপনার হবে। একজন বলেছেন যে ইন্টোনেশন আর স্ট্রেসের পার্থক্য কি? ইন্টোনেশন আর স্ট্রেসের পার্থক্য হচ্ছে ইন্টোনেশন জাস্ট ভলিউম আপ ডাউনের ব্যাপারটা, যে আমি কোন সময় ভলিউমটা ডাউন করব কোনটা রাইজ করব। আর স্ট্রেসের ব্যাপারটা হচ্ছে আমি ভলিউম আপ ডাউনের ব্যাপারটাও আছে, যে কোনটাকে জোরে বলতে হবে। আর আরেকটা হচ্ছে আপনার স্পষ্ট করে মানে ক্লিয়ারলি বলা, আরেকটা হচ্ছে স্লোলি বলা। ইন্টোনেশনের ক্ষেত্রে আমি কিন্তু বলছি যে অন্যান্য শব্দগুলো যে ভলিউমে বলেন, অন্যান্য শব্দগুলো যে ভলিউম ইউজ করতেছেন সেই ভলিউমটাকে বাড়িয়ে দিতে হয় বা কমিয়ে দিতে হয়, মানে নর্মাল ভলিউমটাকে বাড়ানো কমানো। বাট স্ট্রেসের ক্ষেত্রে কোনো নর্মাল ভলিউম নাই, গুরুত্বপূর্ণ শব্দগুলো জোরে বলো আর অন্যান্য শব্দগুলো ইগনোর করো, এরকম টাইপের জিনিসটাকে বলতে পারছি। সো স্ট্রেস আর ইন্টোনেশন সেম না। ইন্টোনেশন হচ্ছে ওই শব্দের লাস্ট অংশগুলোকে একটু ভলিউম কমিয়ে দেওয়া, বাড়িয়ে দেওয়া। আর স্ট্রেসটা হচ্ছে আপনার স্পষ্ট করে বলো, ধীরে বলো, ভলিউম বাড়িয়ে বলো, লাউডলি বলো, আর বাকিগুলোর ক্ষেত্রে ইগনোর করো। এটাই হচ্ছে স্ট্রেস। ঠিক আছে? স্ট্রেস আর রাইজিং ইন্টোনেশন, ফলিং ইন্টোনেশন টোটালি আলাদা। এবার যেটা আমরা একটু আগে পড়লাম সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রেস। এখন আমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড স্ট্রেস। একটা বাক্যে নির্দিষ্ট শব্দে যেরকম জোর দিতে হয়, স্ট্রেস দিতে হয়, একটা শব্দের নির্দিষ্ট অংশেও স্ট্রেস দিতে হয়, এবং এইটাই মূলত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটাই মূলত আমরা খুঁজি যে কিভাবে শব্দগুলো উচ্চারণ করতে হয়। সো এই ধরনের স্ট্রেস গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্রাইমারি স্ট্রেস, একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস। সো প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস। সো প্রাইমারি স্ট্রেস মানে হচ্ছে একটু বেশি যেটা বোঝা যায়, আর সেকেন্ডারি স্ট্রেস মানে একটু কম যেটা বোঝা যায়।
সো দেখুন, প্রোনাউন্সিয়েশন এটা হচ্ছে আমার শব্দটা উচ্চারণ করার নিয়ম। নর্মালি আপনাকে যদি বলা হয় প্রোনাউন্সিয়েশন শব্দের উচ্চারণ করেন, আপনি কিন্তু বলবেন যে প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন। বাট এইটাকে বলতে প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন, এইশন, এইটাকে একটু জোরে বলছি, এটাকে একটু স্লোলি বলছি, এটাকে আমি ক্লিয়ার করে বলছি। প্রোনাউন্সিয়েশন, এইশন, এইশন, এই পার্টটা আপনাকে স্ট্রেস দিতে হয়, বুঝতে পারছেন? এবং এইটাই হচ্ছে স্ট্রেসের মেইন গেম, যে কোন শব্দের কোন অংশে স্ট্রেস দিতে হয়। এবং এই যে কোন শব্দের কোন অংশে স্ট্রেস দিতে হবে সেটা জানার জন্য আমার সিলেবল সম্পর্কে আইডিয়া রাখতে হবে, যে একটা শব্দে কয়টা সিলেবল থাকে। সো প্রোনাউন্সিয়েশন 5টা সিলেবল, এভাবে কাউন্ট করতে হয়। বাংলাদেশ 3টা সিলেবল, আমেরিকা 4টা সিলেবল, ব্রাজিল 2টা সিলেবল, আর্জেন্টিনা 4টা সিলেবল, এভাবে সিলেবল কাউন্ট করতে হয়। সো প্রোনাউন্সিয়েশন 5টা সিলেবল, 5টা সিলেবলের 4 নম্বর সিলেবলটাকে স্ট্রেস করতে হয়। যখন আমি বলবো যে কোনো শব্দের 5টা সিলেবল থাকলে সেটা 4 নম্বর সিলেবলটাকে স্ট্রেস দিবেন, মানে প্রোনাউন্সিয়েশন, এইটাকে স্ট্রেস দিতে হয়, বুঝতে পারছি? আর অনেকে মনে হইতে পারে যে আপনি তো বলতেছেন, সো নিয়মগুলো তো বুঝতেছি, নিয়মগুলো তো মাথায় আছে, কিন্তু এত কিছু মনে রেখে কথা বলবো কিভাবে? এটা কিন্তু সবার ভেতরে প্রশ্ন, যে এত কিছু মনে রেখে কথা বলবো কিভাবে। সো ডোন্ট ওয়ারি, এটা বলতে বলতে চলে আসে। এই যে আমি যেভাবে বললাম, যেভাবে প্র্যাকটিস করতে হবে এক একটা সো প্র্যাকটিস করতে বললাম, সো এইভাবে জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এই স্ট্রেস বা ইন্টোনেশন এমন একটা ফ্যাক্টর যা 7 দিন প্র্যাকটিস করলে গেঁথে যায়। এটা ভোকাবুলারির মতো না যে আপনার মুখস্থ করতে হবে পরে ভুলে যাবেন, দিস ইজ নট লাইক দ্যাট। 7 দিন যদি একটু একটু নিয়ম মেনে প্র্যাকটিস করে ফেলেন, এটার কখনো ভুল হবে না। জাস্ট 7 দিনের এফোর্টটা দিতে হবে, এইটুকু, যে রিডিং পড়ার সময় আমি জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখবো। সো একটু চলুন দেখে নিই উদাহরণ হয়ে, যে এই যে ফটো, 2 সিলেবল যদি থাকে, 2টা সিলেবল, ফটো, তাহলে ফটো প্রথমটা হচ্ছে হাই হবে। সো এই জিনিসটাই মূলত এখন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিস করাবো, একটু ভালো করে দেখেন। আমি শব্দগুলো দিয়ে এখন যাচ্ছি না, আমি আপনাকে জাস্ট টোনটার ক্ষেত্রে যাচ্ছি। মনে রাখবেন স্ট্রেসের ক্ষেত্রে আহ, যে টিউনটা ক্রিয়েট হয় সেটা সেম থাকে। এই দেখেন, যদি 2টা সিলেবলের প্রথম সিলেবলে স্ট্রেস হয়, যদি 2টা সিলেবলের প্রথম সিলেবলে স্ট্রেস হয়, তার প্রথমটাকে জোরে বলতে হয়, লাউডলি বলতে হয়, ক্লিয়ারলি বলতে হয়, তারপর আপনার কি করতে হবে, লাউডলি, ক্লিয়ারলি, তারপর স্লোলি বলতে হবে। তাহলে দেখুন টোনটা কিরকম হবে, ডাডা, ডাডা, এগুলো এখন মিউট করে আমার সাথে এখন প্র্যাকটিস করতে হবে। এবার আপনাদের এগুলো এখন আমার সাথে প্র্যাকটিস করে পালা। সো সবাই ক্যামেরা অন করে এটা একটু প্র্যাকটিস করবেন আমার সাথে সাথে। সো দেখুন আমি এখন যেটা বলছি, টোন ক্রিয়েট করতে হবে, এই টোনটা দিয়ে এখন কথা বলা শিখতে হবে। এবং এইটাই মূলত আজকের মেইন পার্টটা ছিল, আপনাকে নিয়ে আসা ইন্টোনেশন এগুলো কমপ্লিট করে। 2 সিলেবলের প্রথম সিলেবলে স্ট্রেস, তাহলে ডাডা, ডাডা, ডাডা। সো দেখুন বাম পাশে আমার একটা শব্দ আছে ফটো, 2 সিলেবলের প্রথমটা স্ট্রেস, ফটো, 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 ফটো। সো দেখুন ডাডা, ফটো, ডাডা, ফটো, একই টোন ক্রিয়েট হচ্ছে না? এরকম যতগুলো 2 সিলেবলের প্রথমটা স্ট্রেস হবে সেম টোন আসবে, ঠিক আছে? এটা গেমের মতো একটা। যদি মনে করেন 2 সিলেবলের পরেরটাই স্ট্রেস হয়, প্রথমটা না হয়, তখন কি করবেন, ডাডা, 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 তখন পরেরটা হবে হাই ভলিউমে, ডাডা। এবার আসেন এটাকে উচ্চারণ করি, এই যে এখানে নাই শব্দটা, তাই বলতে পারছি না। জাস্ট এটা একটু প্র্যাকটিস করতে হবে, ডাডা, একটু পরে সেই সিলেবলটা আসবে বা এরকম একটা ওয়ার্ড পাবো আমরা। জাস্ট টোনটাকে বুঝুন, যদি প্রথমটা স্ট্রেস হয় তাহলে কি বলবো, ডাডা। যদি দ্বিতীয়টা হয় তাহলে ডাডা, দ্বিতীয়টা স্ট্রেস হলে। এবার মনে করেন 3 সিলেবলের প্রথমটা স্ট্রেস, পরের গুলো না, তাহলে কি বলবেন, ডা ডাডা, ডা ডাডা, ডা ডাডা। সো চলুন একটু প্র্যাকটিস করে আসি। ডা ডাডা এরকম কোনো শব্দ আছে কিনা, এই যে আছে, ডা ডাডা প্রথমটা, এই যে ডা ডাডা, ডা ডাডা, ফটোগ্রাফ, ডা ডাডা, ফটোগ্রাফ, ফটোগ্রাফ, ডা ডাডা, ফটোগ্রাফ, ডা ডাডা, ডা ফৌ ডাডা, ফটোগ্রাফ। সো ডা ডাডা, ফটোগ্রাফ। জিনিসটাকে বোঝাতে পারছি স্ট্রেসের পার্টটা? যে জায়গাটায় স্ট্রেস হবে সেই জায়গাটা টোন একই রকম থাকবে ওই পার্টিকুলার শব্দের জন্য। যতগুলো শব্দ ওই স্ট্রেসের টোন মানবে ততগুলো শব্দ একইভাবে উচ্চারণ করতে পারবেন। যদি কোনো শব্দ এরকম হয়, মনে করেন 1000 2000 শব্দ আছে যেগুলোর 3টা সিলেবল থাকে এবং ওই 3টা সিলেবলের মাঝখানে স্ট্রেস, তখন কিভাবে উচ্চারণ করবেন, ডাডা, 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 ডাডা। সো চলুন এই শব্দটা দিয়ে একটু এক্সাম্পল নেই। এই যে ডাডা, ফটোগ্রাফার, ফটোগ্রাফার। সো ডাডা, ডাডা,
ফটোগ্রাফার। সো দ্য ডাডা, সো এরকম মাঝখানে অংশটাকে প্র্যাকটিস করতে, মানে এটা প্র্যাকটিস করতে হবে, ডাডা সিম্বল দিয়ে প্র্যাকটিস করতে হয়। তারপরে মনে করেন লাস্টেরটাই যদি আপনার স্ট্রেস হয়, 3টা সিলেবল বিশিষ্ট শব্দের, তখন উচ্চারণ কি হবে? ডা ডা ডা, ডা ডা ডা, এই যে ডা ফটো, ডা ফটো, ডা গ্রাফ, ফটোগ্রাফ, ফটোগ্রাফিক, 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 ডা ডা ডা, ডা ডা ফটোগ্রাফিক, ডা ফটোগ্রাফিক। জিনিসটাকে বোঝাতে পারছি? অনেক অ্যাডভান্স লেভেলের এগুলো, কিন্তু এগুলো যদি কেউ রিয়েলাইজ করতে পারে, এগুলো যদি কেউ বুঝতে পারে, তার ওয়ে অফ স্পিকিং চেঞ্জ হয়ে যায়। এবং এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা কখনো শেখানো হয় না। সো প্লিজ একটু ধৈর্য ধরতে হবে। বুঝতে পারছি? সো এবার একটু জেনে নিব রুলস গুলো, জাস্ট আমি বলে দিব, তারপর আপনি নিজে নিজে জাস্ট এগুলো প্র্যাকটিস করবেন। সো রুলস গুলো হচ্ছে, আমরা একটু দেখে নিই এক নজরে যে কোথায় আমার স্ট্রেস দিতে হবে, কোন শব্দগুলোতে। মনে রাখবেন, নাউন বা অ্যাডজেক্টিভ 2 সিলেবল বিশিষ্ট যদি হয়, তাহলে যে সকল 2 সিলেবল বিশিষ্ট শব্দ, অর্থাৎ নাউন বা অ্যাডজেক্টিভ, এই ব্যাপারগুলো আছে। সো নাউন আর অ্যাডজেক্টিভ 2 সিলেবল বিশিষ্ট যদি হয়, 2 সিলেবল মানে কি? জাস্ট 2টা পার্ট থাকবে, 2টা বিট থাকবে। ওই 2 সিলেবল বিশিষ্ট শব্দগুলোর আমার প্রথম যেই উচ্চারণটা হবে, অংশটুকু হবে, প্রথম সিলেবল হবে, সেই প্রথম সিলেবলটাই হবে স্ট্রেস। তার মানে মনে করেন টেবিল, টেবিল আমরা বলি, এটা আসলে হচ্ছে টেবল। সো টেবলের মধ্যে আপনার মাথায় রাখতে হবে যে টেবল শব্দটা 2 সিলেবল বিশিষ্ট, টেবল, টেবল, 2 সিলেবল বিশিষ্ট, এটা একটা নাউন। তা এইটাকে আমি জোরে বলবো, এটাকে আমি আস্তে বলবো, টেবল, টেবল। জিনিসটাকে বলতে পারছি? টেবল, টেবল, টেবল। ক্লিয়ার? তারপরে সিজার্স, সিজার্স, ফ্রেডি, ফ্রেডি। জাস্ট আমি প্রথমটা স্ট্রেস দিচ্ছি। এই পার্টিকুলার জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, জাস্ট কোন সিলেবলটা স্ট্রেস দিতে হবে। যে সিলেবল চিনে না, গত ক্লাস থেকে সিলেবলে ক্লাস করে নাই, সে ধরা খাবে। আমি বললাম না, প্রোনাউন্সিয়েশন 4টা ক্লাস কমপ্লিট করে ফেলতে হবে আজকে ক্লাস করতে হলে, না হলে তার কিচ্ছু পারবে না। সো আগেগুলো প্র্যাকটিস না করলে দ্রুত কথা বলতে পারবে না। সো এবার ভার্বস এর প্রিপোজিশন যদি 2 সিলেবল বিশিষ্ট হয়, নাউন তো বললাম 2 সিলেবল বিশিষ্ট হলে প্রথম সিলেবলটাকে স্ট্রেস করব। যদি ভার্ব আর প্রিপোজিশন 2 সিলেবল বিশিষ্ট হয়, তখন কি করবেন? তখন আপনি পরের অংশটাকে স্ট্রেস করবেন, মানে পরের সিলেবলটাকে। একটা হচ্ছে এই যে প্রেজেন্ট, প্রেজেন্ট শব্দটা মনে করেন একটা কোনো কিছু আপনার হচ্ছে উপস্থাপন করা, বা কোনো কিছু আপনার কারোর সামনে প্রকাশ করা। সো প্রেজেন্ট, প্রেজেন্ট শব্দটা একটা ভার্ব। তো এই প্রেজেন্ট শব্দটা যেহেতু আমার ভার্ব, তা ভার্বের ক্ষেত্রে আমি কি বলছি? 2 নাম্বার সিলেবলটাকে জোরে বলতে হয়। তাহলে প্রেজেন্ট, আই এম প্রেজেন্টিং ইউ সামথিং, আই এম প্রেজেন্টিং। জেন্টিং কেন বললাম? প্রেজেন্ট, এটাকে কেন জোরে বললাম? বিকজ ইটস আ ভার্ব, এবং ভার্বের 2 নাম্বার সিলেবলটাকে আমি জোরে বলতেছি। সো প্রেজেন্ট। বুঝতে পারছি? খুবই খুবই ঠিক আছে, প্রেজেন্ট, এইটুকু একটু মাথায় রাখতে হবে। সো এই ছিল মূলত আমার এই পয়েন্টগুলো, যে প্রিপোজিশন যদি আমি বলি বিটুইন, এই বিটুইন যেহেতু একটা প্রিপোজিশন, তাই উইন এই শব্দটাকে আমার জোরে বলতে হবে, কারণ প্রিপোজিশন যদি হয় তাহলে 2 নাম্বার সিলেবল। বিটুইন, 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 বিটুইন। জিনিসটাকে বলতে পারছি? বিটুইন, এই জিনিসটাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আমি আবার একটু রিপিট করছি, স্ট্রেস জিনিসটা কি? আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে না? একটু কনফার্ম করবেন সবাই। ওকে, ঠিক আছে। সো একটু বুঝুন, স্ট্রেস জিনিসটা হচ্ছে, আমরা 2 ধরনের স্ট্রেস করতেছি। স্ট্রেস হচ্ছে আমি একটা অংশে জোরে বলবো, স্পষ্ট করে বলবো, এটা হচ্ছে ফ্যাক্ট। এমন ভাবে বলবো যেটা আলাদা করে বোঝা যায় কি বলছি। দিস ইজ স্ট্রেস। এই স্ট্রেস 2 ধরনের, একটা সেন্টেন্স স্ট্রেস, একটা ওয়ার্ড স্ট্রেস। সেন্টেন্স স্ট্রেসটা কি? একটা বাক্যের কোন অংশকে জোরে বলতে হবে, কোন অংশটাকে গুরুত্ব দিতে হবে, সেইটা বোঝা হচ্ছে সেন্টেন্স স্ট্রেস। তাহলে ওটা আমরা বললাম যে কন্টেন্ট ওয়ার্ড যেগুলো আছে, নাউন, অ্যাডজেক্টিভ, কোয়েশ্চেন ওয়ার্ডস, অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে যে শব্দগুলো হয়, সো ওই শব্দগুলো হচ্ছে আমার সেন্টেন্সের স্ট্রেসের আওতাভুক্ত হয়। স্ট্রাকচার ওয়ার্ড যেগুলো আছে, যেগুলো হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব, প্রিপোজিশন, প্রোনাউন, আর্টিকেল, এগুলো আমরা স্ট্রেস করবো না, এগুলোকে আমরা ইগনোর করবো, যত দ্রুত বলে ইগনোর করতে পারি। তো এটা গেলো সেন্টেন্সের ব্যাপার। এরপরে আমরা কোথায় আসলাম? একটা শব্দের কোন অংশটাকে স্ট্রেস দিতে হয়। একটু আগে আমরা পড়ছিলাম একটা বাক্যের কোন অংশে, কিন্তু এরপরে আরো ডেপথে গেলাম, আরো ডেপথে গিয়ে কি করলাম? একটা শব্দের কোন অংশটাকে আমার স্ট্রেস দিতে হবে। যতবার আমি স্ট্রেস দেওয়ার কথা বলবো, 3টা শব্দ আপনার মাথায় হিট করবে বলছিলাম, কি কি? ক্লিয়ারলি বলতে হয় ওই পার্টিকুলার জিনিসটা, তারপর লাউডলি বলতে হয়, আর এটা স্লোলি বলতে হয়। এই 3টা কাজ করতে হয় ওই পার্টিকুলার জিনিসটার জন্য। বুঝতে পারছি? সো
আমরা স্ট্রাকচার ওয়ার্ড আর কন্টেন্ট ওয়ার্ড তো পড়লাম, যে কন্টেন্ট ওয়ার্ড গুলোকে আমরা স্ট্রেস করব, স্ট্রাকচার ওয়ার্ড গুলোকে স্ট্রেস করব না। সেম ওয়েতে আমাকে এখন জানতে হবে যে কোন অংশটুকুকে স্ট্রেস করব, কোন কোন সময় স্ট্রেস করব না। সো দেখেন, নাউন বা অ্যাডজেক্টিভ যদি হয় শব্দটা, আর এটা দুইটা সিলেবল যদি থাকে, তার প্রথম সিলেবলে স্ট্রেস করব, পরেরটাকে দ্রুত বলার চেষ্টা করবো, এত গুরুত্ব দিব না, এত ভলিউম হাইও করব না। কারণ স্ট্রেস শব্দে ভলিউম হাই হয়, স্ট্রেস শব্দ ক্লিয়ার হয়, স্ট্রেস করার জায়গাটা আমার লাউড হয় আর হচ্ছে স্লোলি বলতে হয়। আর যদি স্ট্রেস না হয় তার উল্টাটা হয়, যদি কোনো শব্দ আমি স্ট্রেস না করি তাহলে এটা ভলিউম ডাউন হয়, বেশি ক্লিয়ারও হয় না, এবং ওইটা স্লোলি না বরং দ্রুত বলে ফেলতে হয়। সো এটা অল্টারনেটিভ, বুঝতে পারছি? আচ্ছা, সো এবার ভার্বের প্রিপোজিশন যদি হয় ওই দুই সিলেবল বিশিষ্ট শব্দটা, তাহলে সেক্ষেত্রে আপনার পরের অংশটাকে স্ট্রেস করতে হয়, মানে 2 নাম্বার সিলেবলটাকে স্ট্রেস করতে হয়। তাহলে দুই সিলেবল বিশিষ্ট শব্দ যদি নাউন হয়, তার প্রথম অংশটাকে স্ট্রেস দিবেন। দুই সিলেবল বিশিষ্ট শব্দ যদি ভার্ব বা প্রিপোজিশন হয়, তাহলে সেকেন্ড অংশটাকে আপনি স্ট্রেস করবেন। ঠিক আছে, এগুলো বেসিক জাস্ট রুলস গুলো দিচ্ছি, জাস্ট পড়তে পড়তে শুনতে শুনতে এগুলো আপনার চলে আসবে। আমার জাস্ট একটাই ফ্যাক্ট, সেটা হচ্ছে আপনাকে জাস্ট বলা যে স্ট্রেস জিনিসটা কি, এই নলেজটা আপনার আনা। আর এই রুলসগুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনার জন্য বেটার হবে, কারণ আপনি এটা প্র্যাকটিস করতে পারবেন। মনে করেন কিছু কিছু ওয়ার্ড আছে যেটা নাউন আবার ওইটাই ভার্ব। একটু খেয়াল করেন, এইটাই হচ্ছে আবার ওই যে প্রথমে যেটা বলছিলাম, কিছু কিছু ওয়ার্ড আছে যেটা নাউনও আবার ভার্বও। যেমন দেখুন, এই যে প্রেজেন্ট, এই প্রেজেন্ট মানে আমরা কিন্তু অনেক সময় বলি আমাকে একটা প্রেজেন্ট দিছে সে, মানে একটা গিফট দিছে। সো প্রেজেন্ট, গিফট, গিফট কিন্তু একটা নাউন। আবার আরেকটা প্রেজেন্ট কি, কোনো কিছু উপস্থাপন করা, কাউকে কোনো কিছু দেওয়া, প্রকাশ করা। সো এটা হচ্ছে প্রেজেন্ট, দুইটাই কিন্তু প্রেজেন্ট, বানানো সেম, প্রোনাউন্সিয়েশনও সেম, প্রেজেন্ট। কিন্তু আমি বোঝাবো কিভাবে যে এটা গিফট, এটা কোনো আহ, প্রকাশ না, কোনো একটা ফর্মাল অংশ না, কোনো একটা কাজ না, এটা একটা গিফট। তো গিফট বোঝাবো কিভাবে? আমি কি বলছি? প্রেজেন্ট, দুই সিলেবল। যদি গিফট বোঝাতে চান, গিফট কি একটা নাউন না? যেহেতু গিফট বোঝাতে চাচ্ছি, তাহলে আমি কি বলছি, যদি নাউন প্রমাণ করতে চান তাহলে প্রথম সিলেবলে স্ট্রেস দেন, আর যদি ভার্ব প্রমাণ করতে চান তাহলে দ্বিতীয় সিলেবলে স্ট্রেস দেন। তাহলে প্রেজেন্ট শব্দটা প্রথমে যদি আমি স্ট্রেস দেই তাহলে সেটা নাউন হয়ে যাবে, আর প্রেজেন্ট শব্দটা যদি দ্বিতীয়তে আমি স্ট্রেস দেই সেটা হয়ে যাবে ভার্ব। সো দেখুন কিভাবে হয়, প্রেজেন্ট, 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 প্রেজেন্ট। এইটা হচ্ছে আমার গিফট। I want to give you a present. Here is a present for you. Present, present, এটাকে আমি জোরে বলছি। So present, এটা গিফট হয়ে গেছে। But I'm presenting you, এখন এটা ভার্ব হয়ে গেছে, কারণ জেন্ট এটাকে আমি জোরে জোরে বলছি। তাহলে আমার কথা হচ্ছে প্রথম সিলেবলে জোর দিছি তাই এটা হয়ে গেছে নাউন, দ্বিতীয় সিলেবলে জোর দিয়েছি সেটার জন্য হয়ে গেছে ভার্ব। কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে সবার? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে একটা শব্দের পার্টস অফ স্পিচও চেঞ্জ করে দেওয়া যায় জাস্ট এই স্ট্রেস পয়েন্টটা দিয়ে। খুবই খুবই অ্যাডভান্স লেভেল, এবং এই জিনিসগুলো নিয়ে যারা কাজ করবে তারা খুবই ইফেক্টিভ প্রনাউন্সিয়েশন করতে পারবে এবং খুবই ন্যাচারাল স্পিকিং করতে পারবেন। বুঝতে পারছেন? সো এতটা গুরুত্বপূর্ণ ছিল। আপনারা দেখতে দেখতে কতদূর চলে আসছেন খেয়াল করেন। স্টার্ট করছিলেন প্রনাউন্সিয়েশন, একটু খেয়াল করে দেখেন, আপনি প্রনাউন্সিয়েশন যখন স্টার্ট করেন তার আগেও আপনি কিছু জানতেন না যে প্রনাউন্সিয়েশনে কি কি থাকে। মেবি অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা জিনিস ভেবে নিচ্ছেন যে ইংরেজি হয়তো উচ্চারণ শেখাবে, কোন শব্দে বানান কিরকম, কোন শব্দ উচ্চারণ কিরকম হয়। বাট খেয়াল করে দেখেন, এই প্রনাউন্সিয়েশনের সাগরে যখন আপনি চলে আসছেন, প্রনাউন্সিয়েশনে কত কিছু করা হয়, এবং এই জিনিসগুলো কিন্তু নর্মালি কোথাও অ্যাভেলেবল না, এবং এইটা আপনি করছেন। এইটাই হচ্ছে অ্যাচিভমেন্ট যেটা আপনার এখন আছে। অন্তত আপনি যদি নাও পারেন, আপনি জানেন যে একটা প্রোনাউন্সিয়েশনের ভেতরে কি থাকে। আর পারবে কারা? এখানে মনে করেন 130 জনের মতো আছেন, 130 জন প্রোনাউন্সিয়েশন পারবে না, বিকজ আমি জানি, আমি ডেডিকেশন বা এফোর্ট এগুলো জানি। সো এই ক্ষেত্রে দেখবেন কেউ কেউ খালি কোর্সটাই করেছে বা ট্রেনিং প্রোগ্রামটাই কমপ্লিট করছে, বাট তারা প্র্যাকটিস করছে না। বাট যারা আসলে ডেডিকেটেড, দে ওয়ান্ট টু গো অ্যাব্রোড, আইএলটিএস এক্সাম আছে সামনে। সো এই ধরনের যারা আছেন, যারা অ্যাব্রোডে যাবেন, বাংলাদেশে যারা থাকবেন তাদের দরকার নেই। তারা যদি ইংলিশ প্রোনাউন্সিয়েশন ভালো পারেন তাহলে জবের ক্ষেত্রে এগিয়ে থাকবেন, কারণ এটা টক্কর দিতে পারবেন। বাট যদি আইএলটিএস দেওয়ার প্ল্যান থাকে, আপনি অ্যাব্রোডে গিয়ে সেটেল হবেন, সেরকম প্ল্যান থাকে, তাহলে অবশ্যই প্রোনাউন্সিয়েশনে ভালো একটা গ্র্যাবিং থাকতে হবে আপনার। বুঝতে পারছেন? সো দেখেন, তাহলে এখন বুঝুন যারা প্রোনাউন্সিয়েশন ঠিক রাখে তাদের কত কিছু মেনটেন করতে হয়, তামান্না ইয়াসমিন আপু যেটা বলছে। সো দ্যাটস ইট। সো দেখেন, পরবর্তী পার্টটাতে আমরা চলে যাই। এখন আর বেশি সময় নিব না, জাস্ট রুলস গুলো জাস্ট বলে দিব, আপনি বুঝেই গেছেন স্ট্রেস জিনিসটা কি। যে সকল ওয়ার্ডের শেষে, আবার বলছে যে সকল ওয়ার্ডের শেষে আইসি, SION, TION মানে ইক, জন, শন এই ধরনের জিনিসগুলো থাকবে, যে সকল ওয়ার্ডের শেষে ইক, জন, শন থাকবে, সেই সকল ওয়ার্ডের ক্ষেত্রে স্ট্রেসটা হবে শেষের আগেরটায়।
একটু বুঝুন, খুবই খুবই প্র্যাকটিস করতে হয় এগুলা। যে সকল ওয়ার্ডের শেষে ইক জন শন থাকে সেই সকল ওয়ার্ডে ওই ইক জন শন এটার আগের জায়গাটায় স্ট্রেসটা দিতে হয়। যেমন দেখেন ক্রিয়েশন শব্দটার মধ্যে লাস্টে শন আছে না, তাহলে শনের আগে কোন সাউন্ড আছে? এ শন, তাহলে এটাকে আমার স্ট্রেস দিতে হবে। ক্রিয়েশন, 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 এইশন, এটাকে আমি জোর দিছি, বুঝতে পারছেন? কারণ শনের আগেরটা, তার মানে ইক জন শন থাকলে শন ইক জন শনের আগেরটা আমার সিলেবলে আমার স্ট্রেস দিতে হয়। যেমন কমিশন বা কমিশন, কমিশন বলছি তাহলে এসআই ওয়েন আছে, এর আগে কোনটা আছে? মি, কমিশন, তাহলে শনের আগে মি আসতেছে, তাহলে মিটাকে স্ট্রেস দিয়ে বলবো। তখন কি বলবো? কমিশন, 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 মি। ক্লিয়ার শুনতে পারবেন। সো দেখেন একটু আগে যে একটা শব্দ পেলাম ফটোগ্রাফিক, ওইটা কিভাবে আসছে নিয়মটা দেখেন। লাস্টে ইক পাইছি, তাহলে ইকের আগে কি বলছি? গ্রাফ। ফটোগ্রাফিক, তাহলে গ্রাফিক, তাহলে ইকের আগে গ্রাফ শব্দটা আসছে, তাহলে ইকের আগেরটাই জাস্ট আমি কি করবো? স্ট্রেস দিব। তাহলে ফটোগ্রাফিক, ফটোগ্রাফিক, আপনি বলবেন ফটোগ্রাফিক, আমি বলবো ফটোগ্রাফিক, 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 গ্রাফিক, গ্রাফ শব্দটা একটু ভালো করে শুনবেন আমার কাছ থেকে। সো দিস ইজ দ্য ওয়ে অফ প্রনাউন্সিং। ঠিক আছে, তারপর দেখুন প্রেজেন্টেশন, যে আমরা বলি প্রেজেন্টেশন দিতে হয় না আপনাদের ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় জবে প্রেজেন্টেশন দিতে হয়। প্রেজেন্টেশনের শব্দের শেষে কি আছে দেখেন তো? শন। শনের আগে কোন সাউন্ড আছে? টে। তাহলে এই টেটাই হচ্ছে আপনার জোরে বলতে হবে, বাকিগুলো খুব দ্রুত বলে ফেলতে হবে, বাকিগুলো আর স্ট্রেস হবে না। প্রেজেন্টেশন, 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 জিনিসটা বুঝতে পারছি? টেশন, প্রেজেন্টেশন, টে, এইটুকু জায়গাটাই ভালো করে বলতে হবে। তারপর কনক্লুশনের লাস্টে দেখেন এসআই ওয়েন আছে, তাহলে কনক্লুশন, তাহলে এসআই ওয়েনের আগে কি আছে? ক্লু, কনক্লুশন, কনক্লুশন, ক্লু, এটাকে ভালো করে বলতে হবে। তো এইটা হচ্ছে আপনার স্ট্রেস দেওয়ার নিয়ম। যে সকল শব্দের শেষে আপনার আর বা এল ওয়াই মানে আর বা লি এই ধরনের সাউন্ড ক্রিয়েট হবে, আর বা এল ওয়াই, যদি সেটা 3 সিলেবলের হয়, কয় সিলেবল? 3 সিলেবলের, তাহলে দেখবেন আপনার ওই শব্দটার ক্ষেত্রে আপনার প্রথম যেই সিলেবলটা থাকবে সেটাই স্ট্রেস হবে। সো কি হবে? অর্ডারলি, অর্ডারলি, লাস্টে এল ওয়াই আছে, অর্ডারলি। ঠিক আছে, কোয়াইটলি, কোয়াইটলি, কোয়াইট, এটাকে জোরে বলছি, কোয়াইট, কোয়াইটলি। ম্যানেজার, আমি কোন একটা জায়গায় যখন ম্যানেজারকে ডাকবো লাস্টে ইয়ার আছে, ম্যানেজারকে যখন ডাকবো সেক্ষেত্রে দেখুন ম্যানেজার, 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 তাহলে ইয়ার যেহেতু লাস্টে আছে 3 সিলেবল বিশিষ্ট, সেহেতু আমি ম্যাটাকে আমি আগে জোরে বলছি। আচ্ছা, তো আপুর প্রবলেম হচ্ছে, একটু কনফার্ম করে দিবেন যে সাউন্ডটাকে ওনার প্রবলেম হচ্ছে নাকি আমার? ঠিক আছে, সো এইটা আরেকটা দেখবো যেটা আমাদের পরবর্তী পার্ট, সেটা হচ্ছে এই যে লাস্ট পার্ট। লাস্টে যদি সি ওয়াই, টি ওয়াই, পিএইচ ওয়াই, জি ওয়াই, তারপরে এ আই বা এল এরকম থাকে, তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? সেই ক্ষেত্রে আমার লাস্টের আগেরটা স্ট্রেস হয় একটু কষ্ট, এটার ক্ষেত্রে আমার লাস্টের আগেরটা স্ট্রেস হবে। সো দেখুন ডেমোক্রেসি, এটা লাস্টে কি আছে? সি ওয়াই আছে, এই সিও এর আগের সাউন্ডটা কি? ক্রে, বাট ক্রেতে তো আমি স্ট্রেস দিব না, লাস্টের আগেরটা, তাহলে ক্রে এর আগেরটা কি? মো, তাহলে মৌটাকে আমার স্ট্রেস দিতে হবে, যে মৌক্রেসি, ডেমোক্রেসি, ডেমোক্রেসি। ফটোগ্রাফ দেখেন লাস্টে পিএইচ আছে, সো ফটোগ্রাফি এখানে ওয়াই আসবে, সো লাস্টে পিএইচ ওয়াই আছে ফটোগ্রাফি। সো পিএইচ ওয়াই যদি লাস্টে থাকে, আমি কি বলছি? আগেরটা, তাহলে পিএইচ ওয়াই এর আগে কি আছে? গ্রা, বাট আমি তো গ্রাতে ফোকাস করবো না, গ্রা এর আগেরটা কোনটা? টো, তাহলে ফটোগ্রাফি, 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 টোতে ফোকাস করবেন। লজিক্যাল, লাস্টে এল পাইছেন, এই যে লাস্টে এল আছে লাস্টে, তাহলে যদি লাস্টে এল থাকে তাহলে আমি কি বলছি? আগেরটা, তাহলে লজিক্যাল, তাহলে লজিক্যালের মধ্যে লজিক্যাল, এর আগে কি আছে? জি, জিক্যাল, তো জিতে আমি স্ট্রেস করবো, জি এর আগে কোনটা আছে? ল, লজিক্যাল, লজিক্যাল, জিনিসটাকে বোঝাতে পারছি? এই যে লাস্ট যে শব্দটা, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে জিওয়াই আছে, সাইকোলজি, যত ধরনের বায়োলজি, আপনাদের অনেকের সাবজেক্টের নাম হতে পারে সাইকোলজি, বায়োলজি, সো এই সকল জায়গাগুলোতে কিসের জন্য এই স্ট্রেসটা হচ্ছে? সাইকোলজি এভাবে কেন বলে, বায়োলজি কেন বলে? বিকজ ওই সকল শব্দের লাস্টে জিওয়াই আছে, আর জিওয়াই যদি দেখতে পারেন তাহলে তার আগেরটা স্ট্রেস দিতে হয়। সো এই ছিল মূলত একটা বেসিক স্ট্রেসের। সো এইভাবে আপনাকে এই জিনিসগুলো নিয়ে এত কিছু জিনিস আপনাকে মাথায় রেখে কথা বলতে হয়, ঠিক আছে? সো এইগুলো যদি মাথায় রেখে বলতে পারেন তাহলে আপনার প্রোনাউন্সিয়েশন গুলো একটু ন্যাচারাল লাগে। সো এই ছিল মূলত আমার স্ট্রেস নিয়ে আলোচনা। অর্থাৎ স্ট্রেসটা হচ্ছে আপনার দুই ভাবে কাজে আসে, একটা হচ্ছে সেন্টেন্সের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে আপনার ওয়ার্ডের ক্ষেত্রে। বাট আমি একটা কথাই জাস্ট আপনাকে বলছিলাম, এটার ম্যাজিকটা কি জানেন? এটা শুনতে মনে হয় কঠিন,
যে এতগুলো নিয়ম মাথায় রেখে আমি কিভাবে কথা বলবো। বাট একটা সিক্রেট বলে দেই, যে আমার কথাটা শুনবে সে দেখবেন যে পারফেক্ট কমপ্লিট করে ফেলতে পারবে। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে একটু মাথায় রাখবেন, জুলজির ক্ষেত্রে জুলজি, জুটাই হবে হাই ভলিউমের, কারণ জি এর আগে লো আছে, লোটা তো আমরা করবো না, জি এর আগেরটা জু, তাহলে জুটাই আমরা করবো, জুলজি। বুঝতে পারছি? যেটা বলছিলাম, যে এখন আমি আপনাকে একটু বোঝাই যে আপনাকে এখন কি করতে হবে। এটা দেখতে কঠিন মনে হচ্ছে, এটা সবারই কঠিন মনে হয় দেখতে, বাট আপনাদের মধ্য থেকে অলরেডি কেউ চুপি চাপে বের হয়ে যাবে এটা পারফেক্ট করে। তখন আপনি বলবেন কিভাবে পারলো এটা, এত কঠিন কঠিন জিনিস, বাট আসলে কঠিন না, এই নিয়মটা জানাটাই কঠিন, বাট এমনি সহজ। কিভাবে? যদি একবার বলেন ক্রিয়েশন, দেখবেন নেক্সট টাইম যতবার বলতেছেন ক্রিয়েশনই বলবেন আপনি, এটা ব্রেইনে অটোমেটিক সেট হয়ে যায়। টোনের কথা বললাম না, মনে রাখবেন একটা গানের টোন যেরকম আপনার মনে রাখতে সুবিধা হয়, সেম ভাবে এটাও তো টোন রিলেটেড, এটাও মনে থেকে যায়। এটা কিভাবে মনে থাকে এটা আমার কাছে উত্তর না, এটা আপনার কাছে উত্তর থাকবে না, বাট আপনার কাছে মনে হতে থাকবে ও নো আমি তো এটা জানি, এটা তো হয়ে যাচ্ছে আমার অটোমেটিক। আমি যদি আজকে আপনাকে বলি যে জুলজি, নেক্সট টাইম আপনি যদি বলেন জুলজি, এটাই মনে থাকবে, এটা চেঞ্জ হয় না, এটা মনে থাকে, এটা বোঝা যায়। জিনিসটাকে বুঝতে পারছি? এই জন্য লিসনিং যখন আপনি করছেন, যখন যে শব্দগুলো আপনি পড়বেন, ওই শব্দগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে একবার যদি প্র্যাকটিস করেন, দ্বিতীয়বার ওই শব্দগুলো আর ভুল হয় না। জিনিসটাকে বোঝাতে পারছি সবাইকে? ক্লিয়ার? সো দিস ইজ অ্যাবাউট স্ট্রেস। এই স্ট্রেস নিয়ে মূলত আমরা কথা বলছি। সো আল্টিমেটলি যদি সবকিছু আমি আপনাকে এখন ক্লিয়ার করতে বলি, আজকে আমরা ২ টা টপিক নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে স্ট্রেস, আরেকটা হচ্ছে ইন্টোনেশন। এই দুটোই কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রেসের ক্ষেত্রে আমি যেটা বলছি, কোন শব্দটাকে স্পষ্ট করে বলতে হয় সেটা আপনাকে জানতে হবে। এই যে নেটিভ স্পিকাররা খুব দ্রুত কথা বলে, তো তাদের ক্ষেত্রে এই স্ট্রেসটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সো তাদের স্ট্রেসটা খুব ভালো, তাদের স্ট্রেস পয়েন্ট খুব ভালো। এখন আমার একটাই কথা, আপনি ৪৪টা সাউন্ড পারলে নেটিভ স্পিকারের মতো কথা বলতে পারবেন না, বাট আপনার প্রোনাউন্সিয়েশন বেটার হবে। মানে আপনি প্রোনাউন্সিয়েশনটা সুন্দর, মানে শুদ্ধ প্রোনাউন্সিয়েশন। আমি আবার বলতেছি, আপনি যদি ৪৪টা সাউন্ড পারেন, আপনার শুদ্ধ প্রোনাউন্সিয়েশন হবে, নো ডাউট। বাট আপনি যদি একদম টোটালি আপনি যদি একদম টোটালি নেটিভ স্পিকারদের মতো, ফরেন স্পিকারদের মতো প্রোনাউন্সিয়েশন করতে চান, মানে ওয়ে অফ টকিং, আপনার কথা বলার স্টাইল, প্রত্যেকটা যদি ফরেন স্পিকার মানে আমেরিকান, ব্রিটিশ তাদের মতো করতে চান, you must need to learn how to put stress on words and sentences. সেন্টেন্সের মধ্যে কিভাবে স্ট্রেস দিতে হয় আর ওয়ার্ডে কিভাবে স্ট্রেস দিতে হয়, how to maintain intonation, ইন্টোনেশনটা কিভাবে মেনটেন করতে হয়। সো এই জিনিসটা যদি জানতে পারেন, আপনি অনায়াসে দেখবেন ধীরে ধীরে গ্রো করতেছেন। আমি আবারও বলতেছি, যে আমার কথাটা শুনতে পারতেছে, যে আমার কথাটা শুনে জাস্ট একটু প্র্যাকটিস করবে, আগেই ভয় পাবে না, সে ৭ থেকে ৮ দিনের মধ্যে অলরেডি চেঞ্জ নিয়ে আসবে। ঠিক আছে? আমি আপনাকে ৭ থেকে ৮ দিন না, একটু কনফার্ম করুন আমার কথা কি শোনা যাচ্ছে কিনা, আমি নিজেই বুঝতেছি না। সো আমার ৭ থেকে ৮ দিন না, মূলত আমি বলব যে আপনাকে আমি ২০ দিন সময় দিলাম। এই ২০ দিন সময় আপনি কমপ্লিট করেন। জিনিসটাকে বোঝাতে পারছি? ওকে। এইবার আপনাদেরকে আমি ফর্মটা দিব আপনার সার্টিফিকেটের জন্য। সো ফর্মটা দেওয়ার আগে আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে নিই আপনাকে। আহ আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে না? আমি তো ক্যামেরার সামনে আছি। সো যেটা বলছি, সো এখন আমি আপনাকে জাস্ট ফুল ডিটেইলসটা বলবো। কিভাবে কি করতে হবে একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত যে কথাটা আছে সেটা হচ্ছে, আমরা প্রায় শেষ পথে চলে আসছি আমাদের প্রোনাউন্সিয়েশন কোর্সের। আমরা প্রোনাউন্সিয়েশনের মোট ৫ টা সেশনের কথা বলেছিলাম। তো ৫ নাম্বার সেশন আজকে ছিল। আরেকটি এক্সট্রা সেশন আমি আপনাদেরকে নিব। কিছু জিনিস আপনাকে ট্রিকস আছে, এগুলো বলতে হবে। ওই ট্রিকস গুলোর জন্য আরেকটু মজা লাগে। বিকজ অনেক কিছু আপনারা জানেন না। ওইখানে কিছু ট্রিকস খাটিয়ে স্পষ্টভাবে মানে সহজে কিভাবে কথা বলা যায় প্রোনাউন্সিয়েশনে। তো সেই জিনিসগুলো মূলত আমরা শিখব। তো আপনাকে যেটা করতে হবে, এই সেশনগুলো কমপ্লিট করে ফেলতে হবে এট এনি কস্ট। প্রত্যেককে এটা কমপ্লিট করতে হবে এবং সার্টিফিকেট আসলে সেশনটা কমপ্লিট করার পরেই আপনি পাবেন। তো সেশন কমপ্লিট করছেন এটা কিভাবে বুঝবো, সেই জিনিসগুলো আমরা ইয়ে করছি। আজকে যেমন ৫ নাম্বার সেশনে কারা, কারা এসেছে, সেই জন্য আমরা অন স্পট ফর্ম ফিল আপের ব্যবস্থা করেছি। তো সেই জিনিসটাই মূলত এখন আমরা করতে যাচ্ছি। সো সবাই